গ্রুপ সিটির জন্য যদি তুমি শর্ট ট্রিক খোঁজো তাহলে ঠিক আছে, কিন্তু আপার প্রাইমারির জন্য শর্ট ট্রিক খোঁজার দরকার নেই। আমি মাঝে মাঝে ভাবছিলাম যে এত কনফিডেন্স কোথায় পায় লোকজন, আগে পারফেক্টলি জানো এটা কোন জায়গা থেকে এই শর্ট ট্রিকটা এসছে। এই জাপানিজ মাল্টিপ্লিকেশনটা যারা ছোটবেলা জানতো এটা তো জানো সবাই, বার্ডেন হয়ে আছে শর্ট ট্রিক করতে করতে নিজেই শর্ট ট্রিকগুলোই মনে রাখতে পারছো না, সেটা আবার আরেকটা চাপের ব্যাপার। তো বেশি শর্ট ট্রিক খোঁজার দরকার নেই। আপার প্রাইমারির ম্যাথমেটিক্সের যে পার্টগুলো আছে, যে কোশ্চেনগুলো পরীক্ষার সময় আসে প্রিভিয়াস দিনে, তাতে দেখা যায় যে গ্রুপ সিটির থেকেও কোশ্চেনের লেভেলটা অনেকটা একটু লো, নিচের দিকে একটু লো লেভেল। তো ম্যাথমেটিক্সের যে পার্টগুলো আছে সেখানে 20টার মতো কোশ্চেন থাকবে, প্লাস তার সঙ্গে প্যাডাগজির কোশ্চেনগুলো থাকবে। প্যাডাগজির কোশ্চেনগুলো কিন্তু ভালো, খারাপ নয়, মানে ম্যাথমেটিক্স রিলেটেড প্যাডাগজি কোশ্চেন খুব সহজ, দেখেই পারা যাবে। তো এদের জন্য সাতরা পাবলিকেশনের যে বইগুলো আছে, রীতা পাবলিকেশনের যে বইগুলো আছে, এই টাইপের বইগুলো তোমরা কিন্তু অ্যাজ এ রেফারেন্স বুক হিসাবে নিতে পারো। এই যে এই বইটা দেখছো, বাকি সমস্ত বই নেওয়া হয়েছে, তো এটা হচ্ছে সিডিপির জন্য, এরকমই একদম দেখবে ম্যাথমেটিক্সের জন্য আছে। এই বইটা তোমরা নিতে পারো একদম এদের জন্য সমস্ত, আমি সব বইগুলোই করেছিলাম। তো রীতা পাবলিকেশনের বইগুলোর যে আপার প্রাইমারির, এটা আর্টসের জন্য, তো এই টাইপের, আর বাকিটা আমার ওখানে আছে, ওই ফ্ল্যাটে আছে। কারণ ম্যাথমেটিক্সের যে বইগুলো আছে, তো এরকম টাইপের এই বইয়ের কোয়ালিটিটা ভালো, স্ট্যান্ডার্ড কোয়ালিটি, খারাপ নয়। তোমাদের কাছে যদি থাকে তাহলে তোমরা কোশ্চেনের কালেকশন অন্তত পেয়ে যাবে, বিভিন্ন রকম কোশ্চেনের কালেকশন পাবে, তাতে নিজে নিজেও পড়ার একটু ইচ্ছা করবে যে দেখি ঠিক আছে কেমন হচ্ছে না হচ্ছে। তো এই বইতেও দেখছি যে টেটে তো সি টেট, প্রাইমারি টেট, সব সব মিলে এইসব নতুন সংস্করণ করেছে, বইটা খারাপ নয়। সেখানে ইনফ্যাক্ট ম্যাথমেটিক্সে যে প্যাডাগজিটা আছে সেই প্যাডাগজিটাও এই বইয়ের মধ্যে আছে। আর ম্যাথমেটিক্স সাবজেক্ট রিলেটেড যে গল্প স্বল্প সেগুলো জানো তো, বুঝতেই পারছো, ক্লাস 9, 8, 9, 10, ম্যাক্সিমাম 7, 8, 9, 10 এই লেভেলের বাইরে যাচ্ছে না। তো এই লেভেলের বাইরে যাচ্ছে না মানে কি, যে সমস্ত ছেলেমেয়েগুলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, বা সায়েন্স ছেড়ে দাও, সায়েন্সও বলার দরকার নেই, মাধ্যমিক লেভেলে যারা একটু ভালো পারতে, অঙ্ক টঙ্ক ঠিকঠাক করে পারতে, তারা ওই ইনটিউশন দিয়েও অনেক কিছু পেরে যাবে, কঠিন নয়। কিন্তু একটা রিভিশন দরকার, একটা গাইডলাইন দরকার, সেই গাইডলাইনটাই করছি, যে গাইড দিচ্ছি কি যে পরপর এই ধরনের প্যাটার্নের এই প্রবলেমগুলো আসতে পারে। গ্রুপ সিটির জন্য যদি তুমি শর্ট ট্রিক খোঁজো তাহলে ঠিক আছে, শর্ট ট্রিক দরকারও আছে ওখানে, কিন্তু আপার প্রাইমারির জন্য শর্ট ট্রিক খোঁজার দরকার নেই। তুমি ডেপথে ঢোকো, ডেপথে ঢুকে সেইভাবে অঙ্কগুলো করো। এমন নয় যে এখানে প্রচুর শর্ট ট্রিক করতে করতে বার্ডেন হয়ে আছে, শর্ট ট্রিক করতে করতে নিজেই শর্ট ট্রিকগুলোই মনে রাখতে পারছো না, সেটা আবার আর একটা চাপের ব্যাপার। তো বেশি শর্ট ট্রিক খোঁজার দরকার নেই। তো আমরা 3টের মতো ক্লাস করেছিলাম সিম্পলিফিকেশনে। তো সিম্পলিফিকেশনে ক্লাস করে আমরা জিওমেট্রি প্রায় 13খানা ক্লাস করলাম, যেখানে জিওমেট্রি থেকে কোশ্চিন যেহেতু বেশি আসছে ওই জন্য জিওমেট্রিটা কভার করলাম। এরপরে আরেকটা প্যাটার্ন আছে যেটাকে বলা হয় রাশিবিজ্ঞান, সেই প্যাটার্নটাও তোমাদের করব। পাটিগণিত আছে, পাটিগণিতটা সেইভাবে না সিলেবাসে উল্লেখ করা নেই, নাম্বার সিস্টেম বলে লেখা আছে, ওই নাম্বার সিস্টেমের মধ্যে পাটিগণিতগুলোও পড়ে যায়, লাভ ক্ষতি থেকে শুরু করে এবারে যা যা প্রায় পাটিগণিতের অঙ্ক, খুব বড় বড় পাটিগণিতের অঙ্ক আসবে না, কিন্তু নর্মাল ছোট ছোট প্রবলেমগুলো পাটিগণিত থেকে আসবে, শতকরার হিসাব টিসাব এইগুলো পাটিগণিত থেকে আসবে। আর বাকি মোটামুটি অ্যালজেব্রিক পার্ট, ট্রিগোনোমেট্রিটাও আছে, জ্যামিতিও আছে, তোমার সিম্পলিফিকেশনের বীজগণিতের যে অঙ্কগুলো আছে সেগুলো আছে। তো দুটোর মধ্যে সিলেবাসের একটু পার্থক্য আছে, গ্রুপ সিটি আর এটার মধ্যে পার্থক্য আছে। গ্রুপ সিটিতে ডাইরেক্ট শুধু বলে দেওয়া আছে এরিথমেটিক, ওখানে যা লেভেলের এরিথমেটিক আছে সব এরিথমেটিকগুলো আছে। এবার অনেক ছেলেপেলে বলে যে এরিথমেটিক মানে যেন বীজগণিতের কোনো টার্ম বললে সেটা যেন সিলেবাসে নেই, ওরকম ভাবে না। কোশ্চিন প্যাটার্ন বা যে ডেমো কোশ্চিন বিভিন্ন বইগুলোতে দেওয়া আছে সেই কোশ্চিন প্যাটার্নও কিন্তু দেখা যাচ্ছে যে বীজগণিতিক ফর্মুলা ইউজ করেও গ্রুপ সিটিতে কিন্তু কোশ্চিন আসছে। আমরা বিশেষ করে যে বইটা ফলো করছি সেটা হচ্ছে সুবীর দাসের। সুবীর দাসের বইয়ের একটা সুবিধা কি, এই বইটার একটা সুবিধা হচ্ছে যে
হেন কোনো কোশ্চিন নেই, মানে যেন প্রত্যেকটা প্যাটার্ন যেন আলোচনা করা আছে, যে একটা ছোট বাচ্চা সে কিছুই শেখেনি, সে যদি গুণটাও যদি শিখতে চায় তাহলে এই বইয়ের নিয়ম দিয়ে গুণটাও শিখতে পারবে, কিন্তু এখানে গুণগুলো শর্ট ট্রিক দিয়েই বেশিরভাগ শেখানো আছে। যাই হোক, আমরা দুটো জিনিস একটু করছি, সেটা হচ্ছে স্কোয়ার সংক্রান্ত যে গল্পগুলো তার শুধু অঙ্ক করব, থিওরিটিক্যাল জায়গা খুব একটা যাব না, যে স্কোয়ার, বর্গমূল, বর্গমূল, ঘনমূল, এই বর্গমূল, ঘনমূলের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর এমসিকিউগুলো আজকে করব। এবার বর্গ যেগুলো, যখন এই বর্গের অঙ্ক একটু তাড়াতাড়ি করতে চাইবে তখন মিনিমাম তোমাকে 1 থেকে 20 পর্যন্ত, 30 পর্যন্ত নয়, 1 থেকে 20 পর্যন্ত প্রত্যেকটা বর্গ তোমাকে মনে রাখতে হবে। যে এই বর্গ মনে রাখার জন্য যে খুব বেশি জটিল তাও নয়, যে 1 এর স্কোয়ার মানে 1 × 1 1, 2 এর স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, এগুলো মোটামুটি 10 পর্যন্ত তোমাদের মুখস্থ আছে। যে 10 এর স্কোয়ার হচ্ছে 100, কিন্তু যখনই 10 এর পরে আসবে 7 এর স্কোয়ার, মানে 7 এর নামটা পড়লে যা হয়, 9 এর স্কোয়ার 81, কিন্তু 11 এর পরে কি আছে 121, 12 এর স্কোয়ার মানে 144, এটা মুখস্থ আছে হয়তো। 13 এর স্কোয়ারটা গুলিয়ে ফেলে অনেকে, 169, 14 এর স্কোয়ার হচ্ছে 196, 196, 13 14টা গুলিয়ে ফেলে। আর 15 এর স্কোয়ারটা মনে থাকে অনেকে 225, আর 16 এর স্কোয়ার হচ্ছে 256, 17 এর স্কোয়ার হচ্ছে 289, মানে 279, 200 যদি না মনে থাকে তখন গুণ করবে। 17 এর স্কোয়ার তোমার মনে নেই তাহলে গুণ করে নেবে, 289 গুণ করে নেবে, কিন্তু গুণ করে অঙ্ক করবে কতক্ষণ। তারপরে 18 এর স্কোয়ার হচ্ছে 324, 19 এর স্কোয়ার 361, 20 এর স্কোয়ার হচ্ছে 400। এই পর্যন্ত অ্যাটলিস্ট মনে রেখো। তারপরে যদি তোমার মনে হয় যে না পরের দিকেরগুলো একটু মনে রাখবো, সেটাও করতে পারো, 30 পর্যন্ত মিনিমাম মনে রেখো। শুধু একটা জায়গা শুধু আমি একটু তোমাদেরকে বলি, বর্গমূল আর বর্গ এই ব্যাপারগুলো যখন বলে তো কি করি সেটা একটু খালি বলে নিচ্ছি। সেটা হচ্ছে, ধরে নাও কোনোদিন তোমাকে যদি বলে যে একটা সংখ্যা দেওয়া আছে, মন দিয়ে বোঝো, মনে করো একটা যে কোনো সংখ্যা দেওয়া আছে, কথা বললাম 16, তাহলে 16 না, ধরো 4, তাহলে 4 এর বর্গ, যখন 4 এর বর্গ বলবে তখন 4 কে দুবার গুণ 16। এবার উল্টোটা কি, উল্টোটা হচ্ছে 16 এর বর্গমূল, যখন 16 এর বর্গমূল বলবে তখন কিন্তু +-4, 16 এর বর্গমূল মানে +-4, ওটা কিন্তু +4 নয়, আমার কথা শোনো, +-4ই লিখতে হবে, কোনো মতেই +4 লিখবে না। তাহলে 16 এর বর্গ আর বর্গমূলের মধ্যে পার্থক্য কি, একটা আর একটা রেসিপ্রোকাল, ইনভার্স টাইপের। 4 এর বর্গ যদি 16 হয় তা 16 এর বর্গমূল 4 হবে, উল্টোটা। কিন্তু যদি বলা হয় 16 এর বর্গমূল মানে এমন, আমি যে 16 এর বর্গমূল মানে এটা নয়, কিন্তু 16 এর বর্গমূল মানে 16 এর বর্গমূল যদি তোমাকে কোনোদিন বের করতে বলে তাহলে সেটা মানে +-, 16 এর বর্গমূল মানে আগেই +- আছে, তাহলে কত এটা অ্যান্সার, +-16। কিন্তু যদি বলে যে √16 কত, যদি বলে √16 কত, √16 কিন্তু +4, √16 কিন্তু +- হয় না, এটা মাথায় রেখো, যেটা অনেকে ভুল করে। √16 মানে কেউ বলে যে +-, আমি যে কেন +- হবে, এইখানে তো প্লাসই আছে, তো এই জায়গায় কেন +- হলো, তার কারণ হচ্ছে বর্গমূল দুটোই হতে পারে। কোন সেন্সে দুটো হতে পারে, কারণ 4 এর স্কোয়ার যেমন 16, তো -4 এর স্কোয়ার তো 16, ঠিক? তাহলে 4 এর স্কোয়ার 16, তাহলে -4 এর স্কোয়ার 16, তাহলে সেই যুক্তিতে আমি বলতে পারি 16 এর বর্গমূল, 16 এর বর্গমূল আমি দুটোই নিতে পারি, কোনটা নিতে পারি, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, তার মানে কি 4ও নিতে পারি, ইনফ্যাক্ট -4ও নিতে পারি, তাহলে দুটোই হচ্ছে। তাহলে যখন এই সেন্সে বলছো তখন দিস ওয়ান, কিন্তু আমি যখন √16 লিখছি এটা তো একদম ডেফিনিট করে দিয়েছি, প্লাস লিখেছি, তাহলে এটা 4। যদি বলি -√16 তখন -4, তাহলে বর্গমূলের যে ধারণাগুলো +- লিখবো না সেই জায়গাটা কনফিউজড হওয়ার কিচ্ছু নেই। যদি √16 দেয় তাহলে একদম গ্যারেন্টি দিচ্ছি যে এটা শুধুমাত্র প্লাস হবে, এটা অন্য কিছু লিখবে না, এটা শুধু প্লাস, যেটা কনফিউজড হয়ে যায় অনেকে।
তো কিন্তু বর্গমূল যখন বলবে তখন প্লাস মাইনাস। বর্গমূল বললে, এটা ভুল করলাম, সরি, বর্গমূল যখন বলবে তখন প্লাস মাইনাস, বর্গমূল করলে প্লাস মাইনাস, কিন্তু যদি শুধু রুট বলে তাহলে দিস ওয়ান। এবার বর্গমূল সহজে বের করা যাবে, মানে যে কোনো পদ্ধতি, যে কোনো ডিজিট তার যদি বর্গমূল বের করতে বলে তাহলে কি সহজে বের করা যাবে, যেটা হচ্ছে এই এই যে এই ফর্মুলাটা, এটা শর্ট ট্রিক দিয়ে বলা হচ্ছে যে কি করে বর্গমূলটা বের করতে হয়। তো বর্গমূল বের করার জন্য, বর্গমূল বের করা, না সরি, বর্গ বের করার জন্য একদম শর্ট ট্রিকও কিছু আছে। যে 43, আমি প্রায় এটা বলতাম যে 43 তার স্কোয়ার মানে কত, 43 স্কোয়ার কত। নিয়ম বলছে 43 স্কোয়ার বর্গ যদি বের করতে চাও তাহলে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 09। 3 স্কোয়ার যেটা দেখতে পাচ্ছ তাকে লিখবে, ভুল করলাম, তাই তো কিভাবে বলছি, 3 স্কোয়ার মানে 09, আর 4 স্কোয়ার মানে কত, 16 হলো, 4 স্কোয়ার 16। এবার চলে আসো, এই দুটো গুণ করো, 3 4 কত, 4 গুণ 3, 3 4 কত, 12, 3 4 12, তাকে আবার 2 দিয়ে গুণ করে দাও, তাকে 2, তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কত হবে, 3 4 12, 2 দিয়ে গুণ করলে 24, এই 24টা এইখানে বলবে, তাহলে 9481, তাহলে 1849, 1849। কি বললাম, বর্গ যদি বের করো তাহলে তার শর্ট ট্রিক কি, শর্ট ট্রিক কি, যে কোনো ডিজিট, যে কোনো নিয়মটা কেমন সেটা ছোট। মনে করো তোমার 45 তার স্কোয়ার নিতে ইচ্ছে করছো, 45 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16 হলো, তারপরে 4 5 20, 20 দুগুণে 40, 5কে সরিয়ে 5কে ছেড়ে এখানে লিখবে, তাহলে কত হবে, 5 2 6 হচ্ছে 0 0 2, তাহলে 45 স্কোয়ার যেটা মুহূর্তের মধ্যে আমরা করতে পারি, এটা শর্ট ট্রিক বলতে পারো, সহজে আমরা করতে পারি। 45 যে কোনো ডিজিট নাও, 45 ইন্টু 45, সেটা সমান সমান 2025, 2025। এবার আমি কি বললাম, এটা সবার জন্য, আমি যে হ্যাঁ সবার জন্য, যত ডিজিট আছে প্রত্যেকটার জন্য মুহূর্তের মধ্যে হবে, প্রত্যেকটার জন্য এটা মুহূর্তের মধ্যে হবে। এবার কারণ এটা আছে, কি কারণে হয় সেটাও একটা গুণ করার একটা পদ্ধতি আছে, সেখান থেকে বলা যায়। তো নেক্সট বলছি ধরো 56 তার স্কোয়ার, তাহলে 56 এর স্কোয়ার মানে কি, 6 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার মানে 25। এবার মাঝে কি হবে, 5 6 30, 30 দুগুণে 60, এটা 6কে বাদ দিয়ে বাকি সংখ্যাটা লিখতে হবে, তাহলে 6, এটা প্লাস করছে, 6 1 1 3, তাহলে 56 এর স্কোয়ার হচ্ছে দিস ওয়ান। যেমন সহজগুলো 17 এর স্কোয়ার, অনেকের এটা মনেই থাকে না 17 স্কোয়ার কি, তো 17 স্কোয়ার মানে 7 7 49, 9 এমন, আর 1 স্কোয়ার মানে 1, এবার 7 কে 7, 7 দুগুণে 14 হলো, 9 বাদ দিয়ে, তাহলে 982, তাহলে 289 17 এর স্কোয়ার। ভুলে যায় অনেকে, তাদের জন্য আমি বলছি যে এরকম করেও ভাবতে পারো, 18 এর স্কোয়ার কত, তাহলে 28 64, আর 1 8 কে 8, 8 দুগুণে 16, তাহলে 4, আর এখানে হবে 6 দুগুণে 12, 2 3, তাহলে 324, 18 এর স্কোয়ার হচ্ছে 324। 19 এর স্কোয়ার কত, 9 9 81, আর এটা দিস ওয়ান, 9 কে 9, 9 দুগুণে 18 হলো, তাহলে 1 8 8 16 3, 361 হচ্ছে 19 এর স্কোয়ার। তাহলে যে কোনো সংখ্যার বর্গ যদি বের করতে চাও, বর্গ বের করাটা শর্ট ট্রিক হচ্ছে দিস ওয়ান, সহজে বর্গ বের করে নিতে পারবে। যদি ক্যালকুলেটর অ্যালাউ থাকে তাহলে এগুলো মনে রাখা বেকার, কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ যদি না থাকে তাহলে মিনিমাম এই শর্ট ট্রিকগুলো আমাকে জানতে হবে। বিশেষ করে যদি 3 ঘরের যদি শর্ট ট্রিক বের করতে চাও তাহলে সেটাও কিন্তু সহজ, কিন্তু 3 ঘরেরটা কি হবে, বরঞ্চ একটু ওই শর্ট ট্রিকটা মনে রাখতেও তোমার চ্যালেঞ্জ হয়ে যাবে। এগুলো কারণটা হচ্ছে কেমন জানো তো, ধরো ধরো আমি তোমাদেরকে বলছি যে 11 এর স্কোয়ার বের করতে চাইছি,
তো 11 এর স্কোয়ার মানে কি 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার হলে 0 1 লিখবো, আর 1, আর 1 ইন্টু 1 মানে 1, এখানে 2, তাহলে কত হবে 1 2 1, তাহলে 11 স্কোয়ার দিস। এবার এই 11 জাপানিজ মেথডে একটা মাল্টিপ্লিকেশন যখন করতাম তখন বলতাম যে 11 স্কোয়ার মানে কি 11 গুণ 11, তো এদের গুণটা কেমন, একটা লাইন আর একটা লাইন হলো। আবার এই 1 এর জন্য একটা লাইন আর এই 1 এর জন্য একটা লাইন, তাহলে এই শেষ। এদেরকে আমরা যদি পার্টিশন করি, সেপারেট করি, তাহলে দিস ওয়ান, এখানে কটা বিন্দু আছে 1, এখানে কটা বিন্দু আছে একটা, আর এখানে একটা, তাহলে 1 ইন্টু 1 মানে এখানে 2, এখানে কত 1, তাহলে এর উত্তর কত 1 2 1। যে এই যে লাস্টের ডিজিটটা 1, তারপরে এই দুটো ডিজিট মানে কি, এই দুটো ডিজিট মানে যতগুলো পয়েন্ট আছে সেই পয়েন্টগুলো 1 ইন্টু 1 ইন্টু 2 দিলে এই দুটো পয়েন্ট আসছে, সেই কারণে এই 2টা এখানে আসছে। অর্থাৎ 1 2 ইন্টু ধরো 2 1 নিয়েছো বা 3 1 নিয়েছো বা 3 2 নিয়েছো, তাহলে এটার গুণ করতে গেলে কি করতে হবে, এটারও তো গুণ করতে হবে। তাহলে এটার গুণ করার জন্য নিয়মটা কি না, আচ্ছা একই ডিজিট নিচ্ছে, ধরো ধরো 2 3 ইন্টু 2 3 নিচ্ছি, তাহলে এটা কত হবে, আমি হচ্ছে প্রথম দুটো লাইন, 2 3 মানে দুটো লাইন, আর 3 মানে তিনটে লাইন, 1 2 3 তিনটে লাইন, আর 2 মানে আবার দুটো লাইন, আর 3 মানে হচ্ছে তিনটে লাইন হলো। এদেরকে আমরা পার্টিশন করছি, সেপারেট করছি, দিস ওয়ান পার্টিশন করলাম, এভাবে সেপারেট করলাম, করলে এখানে টোটাল কতগুলো পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9, সেটা আসলে কি করে পাওয়া যায়, 3 3 9, তাহলে 9টা পয়েন্ট এখানে আছে, তাহলে 9টা পয়েন্ট। এবার মাঝের পয়েন্ট কটা আছে, মাঝের পয়েন্ট আছে 1 2 3 4 5 6, এটা 6টা পাওয়া যায় কি করে 2 গুণ 3। এখানে কটা আছে 1 2 3 4 5 6, সেটা কি করে পাওয়া যায় 2 গুণ 3, তা 2 গুণ 3 কটা আছে এখানে, দুটো আছে, তাহলে 2 ইন্টু 3, ওই জন্য বলেছিলাম 2 গুণ 3, তার মানে কি 2 ইন্টু 3 2 ইন্টু 3, তাকে আবার 2 দিয়ে গুণ হলো। তাহলে আমরা যে ফর্মুলাটা বলছি এখানে কত ছিল, সেটা 23 ইন্টু 23, দিস ইকুয়ালস টু 3 3 মানে 9, 9কে 0 9 লিখবো, আর 2 2 4 এমন লিখলাম, তারপরে কি করবে 3 3 দুনে 6 6 দুনে 12, তাহলে 12, আর নিচে কত আসছে 9 2 9 2 4, আর একে হচ্ছে 5, তার মানে 23-এর স্কোয়ার হচ্ছে 529। এটা কারণ কি এখান থেকে দেখো 9, তাহলে 9 তুমি এখানে পেয়ে গেলে। এবার এখানে 2 ইন্টু 3 মানে কত 6, 6 উপরেও 6, তাহলে 6 আর 6 মিলে কতগুলো আসলো, 6 আর 6 মিলে 12, তাহলে 12টা পয়েন্ট এখানে টোটাল 12। কিন্তু 12র মধ্যে 1 কিন্তু ক্যারি হয়ে যাচ্ছে, 1 কোথায় ক্যারি হচ্ছে, 1 এইদিকে ক্যারি হচ্ছে, তো এইদিকে ক্যারি হতে গেলে এইদিকে কতগুলো পয়েন্ট আছে 2 2 4, 4টে পয়েন্ট আছে, তাহলে 4টে পয়েন্ট এখানে আছে, ভালো করে বোঝো। এবার আমি কি বলেছিলাম যে 1 ক্যারি করে যাবে, তো 1 ক্যারি করে যাবে মানে কি এইখানে আমরা 0 লিখলাম, তাহলে 2 এখানে লিখলাম, আর 1টা ক্যারি করে যাবে মানে 1 এইদিকে চলে আসবে, তাহলে এই 1টা এইদিকে চলে আসছে, দিয়ে দুটোকে যোগ করলে 9 2 5 5 2 9, তাহলে এদের 9 হচ্ছে। এটা কোন জায়গা থেকে এই শর্ট ট্রিকটা এসছে, এই জাপানিজ মাল্টিপ্লিকেশনটা যারা ছোটবেলা জানতে, এটা তো জানো সবাই, তো জাপানিজ মাল্টিপ্লিকেশন থেকে এই শর্ট ট্রিকটা এসছে, এটার কিছুই না। এবার যে কোনো প্রবলেমের ক্ষেত্রে এরকম গল্পগুলো বলা যায়। এবার কিছু কিছু জায়গা আছে, ধরো এই 3টের জন্য কি হবে, 4টের জন্য কি হবে, সেইগুলো আবার কি হয় 4টের জন্য কি হবে সেইগুলো যখন করতে যাবে তখন কিন্তু আরো জটিল জটিল, ওগুলো আবার একটু জটিল হবে, করা তো যাবে কিন্তু জটিল হবে। এবার এখানে যতগুলো ডিজিট দেখতে পাচ্ছ প্রত্যেকটা মুহূর্তের মধ্যে মাল্টিপ্লিকেশন করা যাবে, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে, মানে এখানে যতগুলো আছে উত্তর সমেত আমি লিখলাম, যতগুলো আছে সবগুলোর মাল্টিপ্লিকেশন মুহূর্তের মধ্যে করা যাবে। ধরো আমি এটা করছি, এটা মানে কি 8 9 তার বর্গ, তাহলে 8 9 এর বর্গ মানে 8 9 এর স্কোয়ার, কি করবে এটা 9 এর স্কোয়ার মানে 81 81, 8 এর স্কোয়ার মানে 64 হলো, আর 8 9 72, 72কে 2 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা, তাহলে 8 9 72, 72কে 2 দিয়ে গুণ করলে 144, তাহলে এখানে কত আসছে 1 8 আর 4 2, 12 হাতে 1 4 4 8 9 আর 7, তাহলে 7 9 2 1,
আমি কত নম্বর বললাম? 18 নম্বর। 18 নম্বর 7921। অর্থাৎ বেশি জটিলও নয়, তুমি যে কোনো প্রবলেম বলো 7 1 তার স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 01 লিখবো, কারণ ওই যে একটা ক্যারি করে তার জন্য। 7 এর স্কোয়ার মানে 49 লিখবো, 7 একে 7, 7 দুগুণে 14, তাহলে এখানে 14 লিখলাম, তাহলে 1405, 5041, তাহলে 17 মানে হচ্ছে এটা মানে হচ্ছে 5041। অর্থাৎ যে কোনো প্রবলেম মুহূর্তের মধ্যে আমরা এরকম মাল্টিপ্লিকেশনগুলো করতে পারবো। চলে আসে এবার তিনটের জন্য আমি আর শেখাচ্ছি না, একই নিয়ম। তিনটের জন্য যখন করতে যাবে তখন একই নিয়ম, ওই সেই সেম ক্যারি করবে, ক্যারি করার গল্প। কিন্তু আমি বলছি না যে এত শর্ট ট্রিক মনেও রাখতে পারবে না, তখন চাপে পড়ে যাবে। বর্গমূল কি করে করতে হবে সেটা একটু বোঝো। বর্গমূল আর কাছাকাছি যে সংখ্যাগুলো আছে, বিশেষ করে যখন যখন এরকম টাইপের সংখ্যা থাকবে রে বাবা, তাদের বর্গ কি করে করবে? এরকম টাইপের সংখ্যা, সেটা বর্গ কি করে করবে? যে সংখ্যাগুলো 100-র কাছাকাছি বা এমন একটা সংখ্যার কাছাকাছি যে সংখ্যাটা সহজেই হয়, যেমন ধরো কথা কথা বলছি, আমাকে যদি পরীক্ষার সময় বলে যে এটা কত হবে, তাহলে 999 তার স্কোয়ার তোমাকে বের করতে বলেছে, তুই কি করে বের করবে? আমি অ্যাটলিস্ট এটাকে তাহলে লিখতে পারি 100 -1 তার স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা ইউজ করে সহজ হবে, অপেক্ষাকৃতভাবে সহজ হবে। তাহলে সেটা কত? 99 দিস ওয়ান, এটা যখন বের করবে তাহলে এর স্কোয়ার, তার মানে দিস ওয়ান তার স্কোয়ার মাইনাস 2 টাইমস অফ 100 হলো, আর 1 তো 1, তাহলে +1। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে 3টে শূন্য ছিল, স্কোয়ার মানে আরও 3টে শূন্য পিঠে চাপবে, মাইনাস এটা মানে কি 2 × 3টে শূন্য +1। এবার এই দুটো মাইনাস করলে যেটা পাওয়া যাবে, 3টে শূন্য তো হলো, 3টে শূন্য নিয়ে কোনো অসুবিধা নেই। 2 কতলে বিয়োগ করলে 8, হাতে 1, তার জন্য এখানে 9, আর 8টা কোথায় আসছে? এখানে। তাহলে 8, এটা 9, তারপর আরেকটা 9, আর লাস্টে কত? +1। তার মানে 99998,001, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ 999 তার স্কোয়ার যদি বের করতে বলে উইদাউট ক্যালকুলেটর, তাহলে এইভাবে বের করবো। আর যেটা 99-এর স্কোয়ার বলা আছে, সেটা আমার কেন যেন মনে হচ্ছে তুমি সেটার স্কোয়ারের এই ফর্মুলাটা ইউজ করো না, কারণ দুটো সংখ্যা তো খুব ইজি হয়ে গেছে। 9 9 81, 9 9 81 হলো। আর কি হবে? 9 9 81, তার দুগুণে কত? 81 দুগুণে হচ্ছে 162 হলো। তাহলে 1, 8 আর 0, হাতে 1, 6 কে 7, 8, আর 8 9, তাহলে 99-এর স্কোয়ার হচ্ছে 9801। এটা যদি তুমি মনে রাখো, যে কোনো অঙ্কের ক্ষেত্রে স্কোয়ার সহজে বের করতে পারবে। নেক্সট চলে আসো এবার বর্গমূল কি করে বের করব, কথাগুলো বোঝো। বর্গমূল কি করে বের করব, স্কোয়ার রুট কি করে বের করব। বর্গমূল বের করার জন্য তো আবার একটা শর্ট ট্রিক দরকার। বর্গ যেমন পেলাম, বর্গমূলেরও শর্ট ট্রিক। এই যে বর্গমূলের ক্ষেত্রে কি হয় সেটা আমি তোমাদের উদাহরণ হিসেবে বললাম। যদি বলে 4-এর বর্গমূল তাহলে +-2, কিন্তু যদি বলে √4 তাহলে 2। 4-এর বর্গমূল মানে +-2, কিন্তু √4 বলেছে মানে ধনাত্মকটা নিয়েছে, ঠিক। এবার উৎপাদকের সাহায্যেও বর্গমূল নির্ণয় করা যায়। এবার বর্গমূল নির্ণয় করার জন্য উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে গেলে ও খুব তাড়াতাড়ি হবে না, সে ওর উৎপাদকটা বের করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। মনে করো যদি কোনোদিন তোমাকে বলে যে 900-র বর্গমূল বের করো, তাহলে 900-র বর্গমূল মানে কিন্তু 9, এটা এর বর্গমূল। মন দিয়ে বোঝো রে বাবা, যখন বর্গমূল বলেছে তখন তোমার +-√900। আমার যখন বর্গমূল বলেছে তখন দিস ওয়ান, যদি রুট এত কত সেটা তাহলে প্লাস নিতাম। তাহলে এবার এটা উৎপাদকের সাহায্যে বের করতে বলছে মানে কি, দিস 900, তাদেরকে কি লিখতে পারি? 3 × 3, 3টে 3, আর 10 × 10,
এটা একটা রাস্তা। তাহলে প্লাস মাইনাস চাইলে তুমি আরো সুন্দর করে লিখতে পারতে 3 × 3, আর এটা 5 × 2, তারপরে 5 × 2। তাহলে উৎপাদকের সাহায্যে যদি বের করতে বলে, তাহলে আমরা জানি দুটো 3 মিলে একটা 3 আসে, দুটো 5 মিলে একটা 5 আসে, দুটো 2 মিলে একটা 2 আসে। তাহলে প্লাস মাইনাস 3 × 5 = 15, 15 × 2 = 30। তাহলে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে বললে আমরা এক্স্যাক্টলি এইভাবে বের করব। আমি আবার বলছি, বর্গমূল বলেছে তার জন্য প্লাস মাইনাস রাখলাম, কিন্তু যদি যদি বলতো √900, সেটা কিন্তু +30, তখন আর মাইনাস হতো না। খেয়াল করেছো? বোঝা গেছে কতগুলো? এবার বর্গমূল বের করার জন্য কিন্তু সুন্দর শর্ট ট্রিক আছে। সেই শর্ট ট্রিকটা যদি জানতে হয়, তাহলে তোমাকে ছোট ছোট বর্গমূলগুলো অন্তত জানতে হবে। আচ্ছা, বর্গমূল নর্মাল নিয়মে কি বের করতে পারো? যে বর্গমূল যেটা ভাগের পদ্ধতি, সেই ভাগের পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করতে কি জানো? ইয়েস অর নো? জানো রে বাবা? হ্যাঁ না, করে দিতে হবে, একটা অন্তত দেখাতে হবে, কি দরকার নেই ভাগের পদ্ধতি। মনে করো অনেক বড় একটা ডিজিট আছে, দিয়ে ভাগের পদ্ধতিতে তোমাকে বর্গমূলটা নির্ণয় করতে বললো। ধরো এত বড় একটা সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটা তো আর উৎপাদকে বিশ্লেষণ করে তো আর বর্গমূল করা যাবে না, বা এটা তুমি শর্ট ট্রিকও পাবে না। তো শর্ট ট্রিক যদি না পাও, তো ভাগের পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার জন্য নিয়ম কি? 2815336। তাহলে এমন টাইপের যদি ডিজিট থাকে, তাহলে আমরা কি করবো জানো তো? যেহেতু বর্গমূল মানে দুটো করে ডিজিট নিয়ে চলে আসে, সেই কারণে এদেরকে এই দিক দিয়ে ব্লক করব। তাহলে দুটো 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 করে ব্লক করব। এটা আমার প্রথম কাজ ভাগের নিয়মে করতে গেলে। এবার যখন ভাগের নিয়মে করবে, এইখানে এমন কিছু একটা নেবে যেন এর স্কোয়ারটা এর কাছাকাছি কোনো একটা ডিজিট হয়। যেহেতু এখানে দুটো ডিজিট আছে, তাহলে এর স্কোয়ারটা এর কাছাকাছি যেন ডিজিট হয়। অর্থাৎ এখানে যে সংখ্যা নেব সেই সংখ্যাটাই তার স্কোয়ারটা এটা যেন হয়। তাহলে 5-এর স্কোয়ার করলে আমরা কত পাবো? 5-এর স্কোয়ার করলে 25। তাহলে কাছাকাছি একটা ডিজিট এসছে। তাহলে এখানে 5-এর স্কোয়ার যেটা, যেহেতু 5 বাদ দিচ্ছ, তাহলে 5 × 5। তুই বলছিস কেন এরকম হচ্ছে? তার উত্তর এবার শোনো, যে এই ডিজিটটাকে আমি কি লিখতে চাইছি, এর বর্গমূল মানে কি, যে এই যে ডিজিটটা সেটা দুটো এমন সংখ্যার গুণ আকারে লিখতে চাইছি। তাহলে এর বর্গমূল মানে কি হবে? একটা ডিজিট। গল্প তো তাই। তাহলে এটা দুটো ডিজিট, তাহলে এইদিকে যে সংখ্যা নেবো ওই সংখ্যাটাই তার স্কোয়ার। তাহলে 5-এর স্কোয়ার করলে 25 আসে। এবার নেক্সট কাজ কি? নেক্সট হচ্ছে এটা যখন বিয়োগ করবে, তাহলে 3 পাচ্ছ, তার 3 আসলো, আর কিছু করা গেল না। তারপরে তোমাকে এই দুটো সংখ্যা নামাতে হবে। হয় এই দুটো সংখ্যা, মানে একটা সংখ্যা নামানো যাবে না, দুটো নামাতে হবে। 15 নামালে, তারপরে যদি দেখি শর্ট হয়ে গেছে, তাহলে পরের দুটো নামাতে হবে। ওকে, এবার ওখানে যে 5 দিয়ে যে সংখ্যাটি ছিল, অনেকে এইভাবে লম্বা টান দেয়, তো ঠিক আছে। আচ্ছা, এখানে যে এই 5 দিয়ে যে সংখ্যাটি ছিল, এর ডাবল এখানে নিয়ে আসতে হবে। ডাবল মানে 5 × 2, ডাবল মানে স্কোয়ার নয় কিন্তু। তাহলে এর ডাবল এখানে নিয়ে আসতে হবে। 5-এর স্কোয়ার অর্থাৎ 5 × 2 না, 5-এর স্কোয়ার নয়, ডাবল নিয়ে আসতে হবে। তবে যা থাকবে তার 2 দিয়ে গুণ হলো। এইবার এই জায়গায় এমন একটা সংখ্যা নেব যে সংখ্যাটা দিয়েই আবার গুণ করে যেন এর কাছাকাছি নাম্বার আসে। অর্থাৎ 10 আছে, আমি যেন এখানে এমন একটা সংখ্যা নেব, কথা বললাম যে এই জায়গাতে যদি আমি 3 নেই, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে। 3 নিলে 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 × 3 = 9, 3 0 0, 3 1 = 3। আর সেই সংখ্যাটা কি এর কাছাকাছি? আমি ইয়েস, অলমোস্ট কাছাকাছি। তুই বল স্যার 4 নিলে? আমি যে 4 যদি নিতাম, তাহলে 4 4 = 16, 4 হয়ে যেত এখানে, তাহলে এটা বড় হয়ে যেত, ক্রস করে যেত, তাহলে এই সংখ্যাটা নেওয়া যাবে না। তাহলে কি নিতে হবে? 3 যখন নিয়েছো, তাহলে এই সেম 3 এখানে নেবে। উত্তর কিন্তু এটা। তাহলে 3 3 কে 9, 3 0 0, 3 1 কে 3, বিয়োগ করো। আবার বিয়োগ করলে পাওয়া যাবে 9, 6 পাওয়া যাবে 16। এরপর কি করবে? এরপরে পরের ডিজিটটা নামাবে, মানে 3 6 হলো। এইখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছ, সেই সংখ্যাটা ডাবল নেবে এখানে, আবার সেম জিনিস।
তাহলে 53 ডাবল মানে 3 দুগুণে 6 আর 106। 53 ডবল মানে দিস ওয়ান। এবার প্রশ্ন হচ্ছে এই জায়গায় এমন একটা সংখ্যা আবার নেবে, অর্থাৎ 106 এর এই জায়গাতে এমন একটা সংখ্যা নেবে যে সংখ্যা দিয়ে গুণ করলে যেন এর কাছাকাছি একটা ডিজিট আসে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখানে এমন একটা সংখ্যা যদি 1ও নেই, তা সেই সংখ্যাটা এর থেকে অনেক বেশি, তাহলে এটা কোনো মতেই আসবে না। তাহলে নিশ্চয়ই তোমার এই ডিজিটে লাস্টের দিকে যে 36টা আছে সেটা তোমাকে আরও একটা নামাতে হবে, মানে এটা ছোট হয়ে গেছে, সেই রেসপেক্টে ওই সংখ্যাটাও তোমাকে নামাতে হবে। কথাগুলো বোঝা যাচ্ছে কি বলছি? কথাগুলো বোঝা যাচ্ছে? কিন্তু এবার মনে রেখো, যদি এই সংখ্যাটা নামানোর পর গন্ডগোল হয়, যদি দেখো যে না হলো না, ঠিকঠাক ডিজিট আসছে না, তার মানে আরও একটা নামালাম, এই দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য হবে, যেটা ভাগের যে রুল আছে সেই রুলটাই। দুটো সংখ্যা নামানোর জন্য একটা শূন্য আবার আসবে ওখানে। হলো, অ্যাটলিস্ট ছোটবেলা করেছিলে, কিন্তু এই বর্গমূল ভাগের পদ্ধতিতে করতাম না সাধারণত, বাট বড় বড় ডিজিটগুলো আছে সেগুলো পারফেক্ট স্কোয়ার যদি হয়, বর্গমূল নির্ণয় করা যদি যায়, তো সেটা করবে কি করে? এই নিয়ম ছাড়া তো আর রাস্তা নেই। হলো, এবার কি করবে দেখো। আচ্ছা, ডবল সংখ্যা যেহেতু নেমেছে রে বাবা, ডবল সংখ্যা যেহেতু নেমেছে, তাহলে আমার মনে হয় যে ওই সংখ্যাটা আগে এই দিকেও তাহলে গুণ করতে হবে, মানে এখানে যে ডবলটা আছে তা ডবল সংখ্যা নেমেছে মানে কি এখানেও জিরো তাহলে হবে একটা, এছাড়া তো কোনো রাস্তা নেই। ঠিক বলছি? এসব না ঠিক। এবার এই জায়গাতে এমন কিছু নেব, এখানে জিরো হয়ে গেল, এখানে জিরো। এবার এইখানে এমন কিছু নেব যাকে গুণ করে আবার এর কাছাকাছি নাম্বার আসে, তাহলে কত নিলে হবে? লাস্টে 6 আছে মানে 6 নিলে হবে। তাহলে এখানে 6 যদি নাও, এই ডিজিটটাতে যদি 6 নাও, তাহলে 6 দিয়ে গুণ করতে হবে, 6 দিয়ে গুণ করতে হবে, করো। 6 6 36, 3 6 6 36, হাতে 3, 6 কে 6, তাহলে 6 3 6 3 6, তাহলে এখানে 6 নিতে হবে, 6 3 6 3 6 মিলে গেছে, তাহলে এখানে 6 হবে। তাহলে উত্তর কি? অতএব উত্তরটা কি? অতএব বলো 2 8 1 5 3 6 3 6 এর বর্গমূল বলো কত উত্তর হবে? কে বলবে? এর বর্গমূল কত হবে? কত উত্তর হবে বলো দেখি, কে বলবে? বলো কত উত্তর হবে, তাড়াতাড়ি বলো। 5 এর বর্গমূল 5306 কোথায় পেলে? এটার বর্গমূল কত? আর কেউ একজন বলো, অন্য একজন। হ্যাঁ, আমি এতক্ষণ ধরে এই শেখালাম, দেখেছ বর্গমূল কোন জায়গা থেকে নিতে হয়, এদের বর্গমূল কত? কে বলবে? কে বলবে? হুম, এরা চমকে গেল, এরা ভাবছে স্যার কি বলছেন, আমি তো এতদিন ধরে এটাই জানতাম। এদের বর্গমূল কত? কেউ কিছু বলতে পারছে না। রেসপন্স করো অন্তত একবার। 5 5306 5306 কোনটা দেখতে পাচ্ছ না? এটা দেখতে পাচ্ছ না? 5306 আমি কখন বললাম? এদের বর্গমূল 5306 আমি কখন বললাম রে বাবা? এ কি? প্লাস মাইনাস হবে। ও প্লাস মাইনাস হবে, তো প্লাস মাইনাসটা বলবে না? প্লাস মাইনাসটা না বললেও চলবে বলছো? প্লাস মাইনাস না বললে চলবে না, আমি তো বললাম প্লাস মাইনাসই হবে, বর্গমূল বলেছে, তাহলে বর্গমূল প্লাস মাইনাস হবে। কিন্তু যদি বলতো রুট আন্ডার অফ 28153636, তাহলে বলতাম 5306। তোমরা তো উত্তর উল্টো বলছো, তোমরা তো একটা উত্তর বলছো আর একটা উত্তর বলছো না। কি হবে বলো তো? যদি এই কোশ্চেনগুলোর মার্কস 1 থাকে, তো তোমাদের দেবে, অ্যান্সার দেবে কত জানো তো?
0.5, অর্ধেক নাম্বার দেবে, পুরো নাম্বার দেবে না তো, কারণ তোমরা তো অর্ধেক বলছো। অর্ধেক কেন বলবে, দুটোই বলা উচিত। তাহলে বর্গমূল ভাগের পদ্ধতিতে নির্ণয় করলে দিস ওয়ান, যদি বর্গমূল বলা থাকে তাহলে অবশ্যই প্লাস মাইনাস লিখবে, আর রুট দিয়ে যদি বলা থাকে তাহলে প্লাস লিখবে। ঠিক, এবার ক্লিয়ার, বোঝা গেল? সব বোঝা, দেখেছো? এই যে দেখো, এই যে এদের বর্গমূল দেখো, তোমাদের মতো করে আর বলিনি, প্লাস মাইনাস লিখেছে। তো বাবু প্লাস মাইনাস, তোমরা প্লাস মাইনাস লিখছো না কেউ, বর্গমূল প্লাস মাইনাস। বোঝা গেছে এবার? ইয়েস অর নো? আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে, যদি আমরা এক্ষুনি যে সংখ্যাটা পেয়েছি, এক্ষুনি যে সংখ্যাটা পেয়েছি, সেই সংখ্যাতে কোথায় কোথায় বললাম যে এর এরকম একটা জায়গায় দশমিক আছে, এখানে ধরো দশমিক আছে, তাহলে 2815.3636 তার বর্গমূল। তাহলে দশমিক যদি ওই জায়গায় থাকে, তাহলে ধরো 2815.3636 এর বর্গমূল, এর বর্গমূল তাহলে কত হবে? নিয়ম অনুসারে প্লাস মাইনাস। তুমি এর বর্গমূল অলরেডি জেনে গেছো, কত সেটা? 5306, 5306। মনে রেখো, আমি তোমাদের টেকনিকটা বলি, দশমিক এখানেও হবে, কিন্তু দশমিক যখন হবে তখন বলছি যে এই দুটো সংখ্যার জন্য এটা, ঠিক আছে? আর এই দুটো সংখ্যার জন্য এটা, তাহলে এর 4 ঘরের এগেনস্টে দশমিকটা আসবে 2 ঘর আগে। মনে থাকবে রে বাবা, 4 ঘরের এগেনস্টে দশমিকটা আসবে 2 ঘর আগে, 4 ঘরের এগেনস্টে দশমিকটা আসবে 2 ঘরের আগে। তাহলে দশমিকের বর্গমূল যদি নির্ণয় করতে বলে, তাহলে ওখানে কত ঘর আছে সেই রেসপেক্টে এর এর ঘরগুলো আসবে, দশমিকের ঘরগুলো। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ দশমিকের বর্গমূল আমার মাঝে মাঝেই দরকার হবে। দশমিকের বর্গমূল যেমন ধরো, তোমাকে যদি বলে যে এই সংখ্যাটির দশমিকের বর্গমূল নির্ণয় করতে বলছে, কথা বলছে, তাহলে যখনই তুমি দেখবে যে এর কত ঘর আগে আছে দশমিক, 4 ঘর আগে, তাহলে এর বর্গমূল ধরো দিস ওয়ান, প্লাস মাইনাস দিয়ে লেখা আছে, তাহলে এর বর্গমূলটা কি হবে? 2 ঘর আগে হবে, 2 3 আগে, 2 ঘর আগে হবে, তাহলে 2 ঘর আগে তাদের বর্গমূলটা হবে। সিমিলারলি একই রকম কথাবার্তা যদি তুমি অন্য সংখ্যার ক্ষেত্রে বলো, যে কোনো সংখ্যার ক্ষেত্রে যদি বলো, আর একটা সংখ্যা ধরো দিস ওয়ান, তাহলে তার ক্ষেত্রে বললে কত ঘর আগে দশমিকগুলো আসবে, দশমিকের যদি কোনোদিন বর্গমূল নির্ণয় করতে বলে আমরা ঘাবড়ে যাই, তো দশমিকের বর্গমূল নির্ণয় করতে গেলে নর্মাল নিয়মে বর্গমূল বের করব, দশমিকটাকে জাস্ট ইগনোর করব, দশমিক আর ভাববই না, দশমিক ভাবার কোনো দরকারই নেই। কি করবে এবার? কত ঘর আগে আছে? 2 2 4 5 6, তাহলে 2 ঘরের 6 ঘর মানে কি অর্ধেক হবে, অর্ধেক হলে 3 ঘর, তাহলে 3 ঘর আগে দশমিকটা হবে। বাকি বর্গমূলের প্রসিডিওর যেটা আছে সেই প্রসিডিওর তো ইউজ করবই, কিন্তু 3 ঘর আগে দশমিকটা হবে। হলো রে বাবা? সব বোঝা গেল না? ক্লিয়ার তো? বোঝা গেল তো? আমার কথা বোঝা গেল তো? ইয়েস অর নো? এবার হয় না যে 2 এর বর্গমূল নির্ণয় করো, 2 এর বর্গমূল নির্ণয় করো, করেছো কোনোদিন 2 এর বর্গমূল? তুমি বলবে স্যার 2 এর বর্গমূল তো বেরোবে না, কারণ 2 এর বর্গমূল মানে 2 এর বর্গমূল মানে কি? √2 প্লাস মাইনাস। 2 এর বর্গমূল মানে প্লাস মাইনাস। এই যে প্লাস মাইনাস কথাটা যে লিখছি না, সেটা একটা কারণ আছে। তো প্লাস মাইনাস জোর করে কেন বলছি? একটা টিচার, নাম বলছি না, সে টিচার দেখছি অনলাইনেও না, মানে রেকর্ডিং করেছে যে 2 এর বর্গমূল কত, 2 এর বর্গমূল কত বা 3 এর বর্গমূল, সেখানে রেকর্ডিংয়ে জোর করে বলছে 2 এর বর্গমূল মানে √2 প্লাস √2, ঠিক আছে? জোর করে, মানে বারবার করে বলছে মাইনাস কোনো মতেই হবে না, মাইনাস কোনো মতেই হবে না, এটা বারবার করে রেকর্ডিং, এখনো হয়তো রেকর্ডিংটা আছে।
তাই আমি মাঝে মাঝে ভাবছিলাম যে এত কনফিডেন্স কোথায় পায় লোকজন, আগে পারফেক্টলি জানুক তারপরে তো কনফিডেন্স দিয়ে বলবে। তো 2 এর বর্গমূল সবসময় বলছে প্লাস হবে, মাইনাস কোনোদিন হবে না, মাইনাস কোনোদিন হবে না। যদি -√2 বের করতে বলে তাহলে মাইনাস হবে, এরকম আর কি ওর কথাগুলো ছিল। কিন্তু না, যদি 2-এর বর্গমূল বলে তাহলে প্লাস মাইনাস। তার উত্তর খুব সহজ, কারণটা হচ্ছে যে কোনো ধরো 2-এর স্কোয়ার হচ্ছে 4, তা আমার প্রশ্ন হচ্ছে 4-এর বর্গমূল কি হবে 2, তো -2-এরও স্কোয়ার তো 4, তাহলে এই 4-এর বর্গমূল কি হবে -2, তাহলে -2 তো হতে পারে, তাহলে প্লাস মাইনাস দুটোই হতে পারে। তো এটা জোর জোর করে বলছিল বলে আমি তোমাদেরকে এবার জোর করে বলছি যে ইয়েস, বর্গমূল বললে প্লাস মানে লিখবে, কিন্তু √2 বললে অবশ্যই একটা লিখবে, বা √4 বললে অবশ্যই তুমি 2 লিখবে, তখন আর প্লাস মাইনাস লিখবে না। এবার এই বর্গমূল যখন নির্ণয় করবে এটা বলবে স্যার এটা তো ইরেশনাল নাম্বার, এর তো বর্গমূল নির্ণয় করা যাবে না, বলবে হয়তো। আমি যে না, কিছু তো প্রসিডিওর আছে যেটা দিয়ে বর্গমূল নির্ণয় করা যাবে। ইরেশনাল নাম্বার হওয়ার সুবাদে আমরা বলতে পারবো যে √2 যদি ডেসিমেল রিপ্রেজেন্টেশন আমরা নেই, 1.4 দিয়ে এরকম শুরু হয়, বলছি এর যে ডেসিমেল, এগুলো ডেসিমেল, এটা হচ্ছে ইন্টিগ্রাল পার্ট, আর এই পার্টগুলোকে বলা হয় দশমিকের পার্ট বা ডেসিমেল পার্ট। মনে রেখো ইরেশনাল নাম্বারের এই ডেসিমেল রিপ্রেজেন্টেশনগুলো নন রেকারিং, নন টার্মিনেটিং, নন পিরিয়ডিক হয়। নন রেকারিং কথাটির মানে কি, যে একই টার্ম পুনরায় ফিরে আসবে না। টার্মিনেটিং কথাটির মানে কি, যে শেষ হয়ে গেল আর পরের দিকে কোনো নেই, জিরো আছে সব, সেটাও হবে না কোনোদিন। আর পিরিয়ডিক মানে কি, ব্লক 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 করেও থাকবে না, যেটাকে আমরা বলতাম পৌনঃপুনিক। পিরিয়ডিক কথাটির মানে হচ্ছে পৌনঃপুনিক, তাহলে বলছে ব্লক 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 করেও থাকবে না, নন রেকারিংসও হবে না, আর টার্মিনেটিংও হবে না। ইনডাইরেক্টলি বলা হচ্ছে ইরেশনাল নাম্বার চেনার উপায়ই হচ্ছে ডেসিমেল রিপ্রেজেন্টেশনের আলাদা আলাদা টার্ম আছে। আর র্যাশনাল নাম্বার চেনার উপায় হচ্ছে, র্যাশনাল নাম্বার মানে কোনো একটা সার্টেন টাইমের পর থেকে ওই টার্মটা টার্মিনেটিং হয়ে যাবে, মানে ভাগ মিলে যাবে, তাহলে র্যাশনাল নাম্বার। ভাগ যদি মিলে যায় তাহলে র্যাশনাল নাম্বার। যদি ভাগ না মেলে তাহলে একই টার্ম রিপিট করবে, একই টার্ম রিপিট করলে ওটাকে বলছি রেকারেন্স টার্ম আছে, তখনও বলবো র্যাশনাল নাম্বার। তাও যদি না হয় তাহলে একটা ব্লক 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 করে সেটা মিলিত হবে, তখন বলবো র্যাশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার কখন হবে, যখন নন রিপিটিং, নন টার্মিনেটিং, নন রেকারেন্স নাম্বার আসবে, তখন ইরেশনাল নাম্বার। তার আদর্শ এক্সাম্পল হচ্ছে পাই। পাই মানে, পাই এই সংখ্যাটা তোমরা জানো, নর্মালি এটা 22/7 বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা 22/7 সঙ্গে সমান নয়, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, বাট আমরা পরবর্তীতে ক্যালকুলেট করার সুবিধার জন্য ইকুয়াল লিখে দেই, কারণ 22/7 সঙ্গে এটা এক্স্যাক্টলি সমান নয়, কিন্তু কাছাকাছি এরকম একটা মান আসতে পারে। এই যে পাইটা, এই পাই এর ডেসিমাল রিপ্রেজেন্টেশনের লাস্ট ডিজিটটা খুঁজেই পাওয়া যায় না। ইনফ্যাক্ট এরা কোথাও গিয়ে একই রকম টার্ম আসবেও না কখনো। তাহলে যেহেতু একই রকম টার্ম আসবে না, এই পাই এর যেহেতু নন রিপিটিং, নন টার্মিনেটিং টার্ম আছে, নন টার্মিনেটিং মানে কোনো টার্ম পিরিয়ডিকও হবে না, সেই জন্য এটা ইরেশনাল নাম্বার, অমূলত সংখ্যা। শুধু তাই নয়, ইনফ্যাক্ট আমরা ই মানে যে নাম্বারটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশনের এই নাম্বারটা লাইং বিটুইন 2 and 3 সেটা আমি জানি, কিন্তু এই নাম্বারটাও ইরেশনাল নাম্বার। তার কারণ কি না, এর ডেসিমাল রিপ্রেজেন্টেশনটা যেটা আছে সেটা নন টার্মিনেটিং, নন রিপিটিং একটা টার্ম। √2টাও তাই, ওই জন্য √2টা ইরেশনাল নাম্বার, শেষই হবে না, এ চলতেই থাকবে, কিচ্ছু করার নেই, চলতেই থাকবে। তো এই সমস্ত কথাবার্তাগুলো আমরা অনার্স লেভেলে বা পরবর্তীতে হায়ার ম্যাথমেটিক্স পড়তে গিয়ে তখন বুঝতাম, তখন মনে হতো যে না এবার আমার বোঝার দরকার আছে। কিন্তু একটা ছোট বাচ্চাকে যখন বোঝাতে যাবে তখন সে বিশ্বাসই করবে না স্যার এটা কেন ইকুয়াল নয়, ও বিষয়ে ওই জন্য ইকুয়াল দিয়ে দেওয়া হয়। অনেকে বলবে স্যার ইরেশনাল নাম্বার আবার কি জিনিস, অমূলত সংখ্যা কি জিনিস। যেমন ধরো তোমাকে আমাকে একটা ডিজিট দিলাম, ধরো কথা কথা বললাম যে তুমি 1/6 করছো, ধরো 1/6 করছো, তো 1/6 মানে 1/6 মানে হিসেব মতো এটা হচ্ছে প্রথমেই 0.1, তারপরে 4, কত ছিল 1/6 মানে কি 4, 3 36, 36 আবার 4, অর্থাৎ এই টার্মটা হচ্ছে 1/3 তার পৌনঃপুনিক। কেন এটা পৌনঃপুনিক, তার উত্তর হচ্ছে যে এটাই হলো বললাম রিপিটিং টার্ম, তা যেহেতু রিপিটিং টার্ম এটা রেশনাল নাম্বার।
কারণ পি বাই কিউ আকারে লেখা যায়। এটা পি বাই কিউ লেখা যায়, নিয়ম কি, পৌনঃপুনিকের নিয়ম কি না, 1 3 উপরে থাকবে, নিচের দিকে 9 হবে একটা, আর একটা 0 হবে, আর -1 হবে। তার মানে উপরে হবে 12, নিচে হবে 90, ঠিক? আর আমি ভুল করেছি না? ওটা 66 হবে, সরি। 6 কি করলাম বলতো, 6 1, তাহলে 1, আর এখানে আসছে 4, ও 6 6 36, ঠিক 6 6 36, তাই ভাবছি কেন হলো ওটা। তাহলে এই টার্মটা এইভাবে চলবে। দ্যাট মিনস আমরা এটা বলতে পারবো যে এটা 6 এর পৌনঃপুনিক। তাহলে এটা পিরিয়ডিক ফাংশন, তার মানে এটা কি মূলদ সংখ্যা। এবার চলে আসে একে ব্রেক করার নিয়ম কি না, এখানে 6 হবে, আর পৌনঃপুনিকের জন্য 9 হবে, আর একটা নেই বলে 0 হবে, আর মাইনাস কত হবে, 1 হবে, তার মানে এটা -1 হবে। তার মানে এখানে কত পাচ্ছি, ও 1.66 বলছো নাকি না, হ্যাঁ তাহলে 15/90, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 1/6। তাহলে কি বোঝা গেল, এই ডিজিটটা মূলদ সংখ্যা, তার কারণ হচ্ছে 1/6 আগে লেখা যাচ্ছে, আর এটা পিরিয়ডিক টার্ম, সেই জন্য মূলদ সংখ্যা। জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। এইবার আমরা চলে আসি √2 কি করে বের করব, তার একটা ধারণা দিচ্ছি। √2 কি করে বের করবো সেটা একটা ধারণা দিচ্ছি। যদি √2 মানে 2 এর বর্গমূল বের করতে বলে, তাহলে যেহেতু কিছু নেই, তাহলে দশমিকের পরে শূন্য নেব। তুমি বলছো কতগুলো সাথে শূন্য নেব, উত্তর হচ্ছে তুমি যত পর্যন্ত ডেসিমাল রিপ্রেজেন্টেশন চাইছো ততগুলো নেব। কত পর্যন্ত চাইছো, কিন্তু নিলে দুটো দুটো করে নিতে হবে, দুটো দুটো করে ব্লক, তার জন্য দুটো দুটো করে নিতে হবে। তাহলে 2 2, আরেকটা এই ধরো আর নিলাম। তাহলে এদের নিয়ম কি, প্রথমে কি বলেছিলাম যে দুটো দুটো করে ব্লক, দুটো দুটো করে ব্লক নিলাম, তার লাস্টে কি হবে 1। এবার ভাগের রুলে কি হবে, 1 বাদ দিলে, কারণ 2 নিলে তো 2 স্কোয়ার হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাহলে 1 বাদ দিলে এখানে 1, এখানে 1 আসলো, বিয়োগ করলে 1, আর ওইদিকে দশমিকটাকে জাস্ট ইগনোর করো। আর যদি মনে করতে পারো দশমিক এখানে আছে বলে দশমিক এখানে নিয়ে নিলে চলবে, অসুবিধা নেই। দুটো সংখ্যার নামিয়ে দাও, 1 এর ডাবল করো 2, তাহলে 1 এর ডাবল 2 করার পর এখানে কত নিলে কাছাকাছি ডিজিট হবে, তুমি বলতে পারো যে এই জায়গাতে 4 নিলে কাছাকাছি হবে। 4 নিলে কাছাকাছি কেন হবে, 4 দিয়ে গুণ করলে 4 4 16, আর 4 দুগুণে 8 9, তাহলে 96, তাহলে এটা তো 4 9, 4 নিলে পাচ্ছ কি রে বাবা, 96। 96 পাওয়ার পর বিয়োগ করলে কি পাচ্ছি আমরা, বিয়োগ করলে 4, তাহলে আবার দুটো সংখ্যা নামিয়ে দাও। দুটো সংখ্যা নামানোর পর ওই যে 1 পয়েন্টটাকে জাস্ট ইগনোর করো, তাহলে ওর ডবল মানে 28 28। এবার কত নিলে এর কাছাকাছি ডিজিট হবে, আমি বলছি 1 নিলে হবে, 1 নিলে হবে 281, তাহলে এখানে 1 হলো। তাহলে এদের বিয়োগ করলে কি হবে, 1 মানে 9, হাতে 1 8, এখানে আবার 1 হলো, আর হাতে 1 মিলে গেল। নেক্সট চলে আসো, না 1 আসবে, সরি। এবার কি করবে, আবার দুটো জিরো নামাও, দুটো জিরো নামালে এখানে যে সংখ্যাটি আছে তার ডবল নাও, 141 মানে হচ্ছে 282। এবার কি এমন নিলে কাছাকাছি ডিজিট আসবে, কি এমন নিলে এর কাছাকাছি ডিজিট আসবে, 141 মানে বুঝে গেলাম যে এদের মানটা কিন্তু √2 মানটা কিন্তু 1.41 কিন্তু পেয়ে গেছে। এরপরে কত হবে সেটার জন্য আমরা কাছাকাছি কত ডিজিট নেব, আর কি নিতে পারি, 4 নিলে হবে বলছো, তাহলে 4 4 16, 16 দিস ওয়ান, 4 দুগুণে 8, 4 4 16, 4 4 16 6, 4 দুগুণে 8 9, আর 4 আসতে 32, 32-এর 2 হাতে 1, 4 দুগুণে 8 9, তাহলে 4 নিয়েছো মানে এখানে আবার 4, তারপরে লাইনে আবার বিয়োগ করবে, এইভাবে করে চলবে, দিয়ে এদের ডেসিমাল রিপ্রেজেন্ট পেয়ে যাবো। কিন্তু মনে রেখো এই সংখ্যাটি কেন ইরেশনাল নাম্বার, কারণ এর ভাগ কোনো মতেই মিলবে না, এ চলতেই থাকবে, যতক্ষণ সম্ভব ততক্ষণ চলতেই থাকবে, অর্থাৎ নন রিপিটিং নন টার্মিনেটিং একটা টার্ম হবে, এটা নন রিপিটিং নন টার্মিনেটিং একটা টার্ম হবে। কথা বোঝা গেছে? তাহলে আমরা কি পাবো, 2 এর বর্গমূল, সেটা হচ্ছে 2 এর বর্গমূল, তাহলে পেয়ে যাচ্ছি আমরা
1.414 করে চলতে থাকবে। ঠিক আছে, আরো অনেক কিছু গল্প আছে, সেগুলো তোমরা পাবে আস্তে আস্তে করে। দশমিকের যেগুলো মিলবে না তাদের ক্ষেত্রেও কি করে বের করা যায় তার একটা ধারণা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, দশমিকের ভগ্নাংশ করতে গেলে কি করতে হবে। এবার চলে আসো বর্গমূল নির্ণয় করার জন্য আবার একটা শর্ট ট্রিক আছে। সেই বর্গমূল নির্ণয় করার জন্য পারফেক্ট যেগুলো স্কোয়ার তাদের বর্গমূল নির্ণয় করার জন্য একটা শর্ট ট্রিক আছে। যদিও এই শর্ট ট্রিকটা মনে রাখাটাও চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে যে একটু বুঝিয়ে দিলে অন্তত ট্রিকটা তো মনে রাখতে পারবে। পরবর্তীতে তোমার যখন স্কুল লেভেলে কাউকে পড়াবে তখনও তুমি বর্গমূল করা যাবে কিনা মোটামুটি একটা ধারণা দিতে পারবে। তো এই টপিকসগুলো পরীক্ষার পারপাসে যে খুব ইম্পর্টেন্ট সেটাও নয়, কিন্তু নিজের কনফিডেন্স বাড়ানোর জন্য এই টপিকসগুলো ইম্পর্টেন্ট। এইগুলো নিজের জন্য, নিজের পার্সোনাল ইউজের জন্য মাঝে মাঝে কাজে লাগে। যে বর্গমূল কত হবে, একটু বড় ডিজিট আসলে পারফেক্ট বর্গ বলে দেওয়া আছে, তাহলে কি বর্গমূল সহজে বের করা যাবে, বা কাছাকাছি ডিজিটটা কি বের করা যাবে? আমি বলছি হ্যাঁ বের করা যাবে। একটা তো অন্তত কিছু ট্রিক আছে, সেই ট্রিকগুলো আমি তোমাদেরকে ভাবাচ্ছি। একটু মাথায় রেখে বাবা, শর্ট টাইপের গল্প স্বল্প। বলছে তুমি যদি কোনো একটা সংখ্যার বর্গমূল যদি নির্ণয় করো, তাহলে সেই সংখ্যাটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা, মানে বর্গমূল নির্ণয় করা যায়। তুমি বের করতে পারছো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু পূর্ণবর্গ সংখ্যা ওরকম টাইপের সংখ্যার ক্ষেত্রে বলছে এককের ঘরে কত থাকলে আর বর্গমূলে কত হবে। উত্তর কি বলছে, যে যদি পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় শূন্য হয়, যদি একক স্থানীয় শূন্য হয় তাহলে বর্গমূলের একক স্থানীয় শূন্যই আসবে, অন্য কিছু আসবে না। বলছে পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 হয় তাহলে বর্গমূলে 1 হবে, না হলে 9 হবে। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 4 হয় তাহলে বর্গমূলে 2 হবে, নাহলে 8 হবে। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 5 হয় তাহলে বর্গমূলে 5ই হবে, অন্য কিছু হবে না। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 6 হয় তাহলে বর্গমূলে 4 হবে, একক স্থানীয় অঙ্ক, নাহলে 6 হবে। পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 9 হয় তাহলে বর্গমূলে 3 হবে, না হলে 7 হবে। এবার বলছে সেইটি কি মনে রাখবো কি করে? মনে রাখা তো খুব সহজ। তুই যে কেন, আমার কথা শোনো, 1 এর স্কোয়ার হচ্ছে 1, তাহলে 1 একক স্থানীয় থাকলে এর বর্গমূল কত হবে? 1 এর বর্গমূল 1। তাহলে কি বোঝা গেল? 1 এর বর্গমূল, লাস্ট ডিজিটটা যেহেতু 1 তার জন্য 1। চলে আসো 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, তাহলে 4 এর যখন বর্গমূল নেব তখন কত হবে? 2। তাহলে যদি 4 থাকে, যদি বর্গমূল সংখ্যায় 4 যদি থাকে তাহলে 2 আসার চান্স আছে। এই তো 2 হয়ে গেল। তুই বলছিস স্যার 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, তার মানে যদি 9 এর বর্গমূল বের করো 3, এই তো লেখা আছে 9 এর বর্গমূল বের করলে 3 আসে লাস্ট ডিজিটটা। ওটাই গল্প, আর কি আছে? কিছুই না। এবার চলে আসো 4 এর স্কোয়ার মানে 16, তাহলে এই যুক্তিতে বলতে পারি 16 যদি হয় তাহলে লাস্ট ডিজিট কত? 6। লাস্ট ডিজিট 6, 6 হলে কত হয়? 4। ব্যাস, 6 হলে 4। আবার 5 এর স্কোয়ার 25, তাহলে 25 মানে কি লাস্ট ডিজিট 25 হয়, তাহলে এটা 5 হবে। গল্প তো বুঝে গেলাম। এবার তুমি বলবে 6 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার 36, অর্থাৎ 6 হলে কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ লাস্ট ডিজিট এককের ঘর যদি 6 হয় তাহলে 4ও হতে পারে, এককের ঘরে 6 হলে 6ও হতে পারে। ওই জন্য লেখা আছে 6 যদি হয় তাহলে দুটো পসিবিলিটি আছে। কিন্তু 5 এর ক্ষেত্রে ইউনিক পসিবিলিটি, 5 এর ক্ষেত্রে ইউনিক পসিবিলিটি, 1 এর ক্ষেত্রে ইউনিক পসিবিলিটি না, 1 এর ক্ষেত্রে দুটো পসিবিলিটি, সরি, 5 এর ক্ষেত্রে ইউনিক পসিবিলিটি আর 0 এর ক্ষেত্রে ইউনিক পসিবিলিটি, এর বাইরে আর কেউ নেই। ঠিক আছে, বাকিগুলো দুটো পসিবিলিটি আছে। এবার চলে আসো একই রকম ভাবে যদি চিন্তা করো 7 এর স্কোয়ার হচ্ছে 49, তাহলে 9 এর ক্ষেত্রে দেখো 3ও হতে পারতো, আর লাস্ট ডিজিট যদি 9 হয়
তাহলে 7ও হতে পারতো। তাহলে 49 ক্ষেত্রে কত হবে 7, তাহলে আইদার 3 নালে 7। তাহলে মনে রেখো, এবার থেকে বলো আমাকে যে এককের ঘরে যদি 9 থাকে পূর্ণবর্গের সংখ্যা হয়, তার লাস্ট ডিজিটটা 3 হবে নালে 7 হবে। এবার 3 নেব না 7 নেব সেটার জন্য ফার্দার ইনভেস্টিগেশন দরকার। সেই 3 নেব না 7 নেব, ওই ফার্দার ইনভেস্টিগেশনটা জানলে তোমরা পারবে। মানে এই অঙ্কগুলো আপার প্রাইমারি করার জন্য যে দারুণ করে লাগবে তা নয়, কিন্তু এটা জেনে রাখলে ভালো, মনে হবে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন। তুমি বলছো কেন, আমার উত্তর হচ্ছে এটাই যে আমি যখন প্রথম তোমাদের পড়াচ্ছি, এগুলো পড়াতাম না আগে, কিন্তু মনে হচ্ছে আমার কাছেও নতুন। আমার মনে হচ্ছে যে এগুলো আমি নতুন, আমি কোনোদিন আগে তো বলিনি। এবার তুমি বলছো স্যার আগে কি করতেন, আমার যে ক্যালকুলেটর ছিল আমি ব্রেনই খাটাতাম না, ক্যালকুলেটরে বসাতাম, মান বসিয়ে অ্যান্সার করতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমস্ত পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর অ্যালাউ নয় সেখানে তাহলে আমি হোঁচট খেতাম, সেখানে আমি হোঁচট খাবো, তোমরাও হোঁচট খাবে। তো ক্যালকুলেটর থাকলে মনে হতো যে নামটা কেন মুখস্থ করব, আমার আমার মেন্টালি তাই হতো যে নামটা মুখস্থ করার কোনো দরকারই নেই। হ্যাঁ, আমি আবার বলছি যে চান্স, পরীক্ষাতে চান্স পেয়ে যাওয়ার পর নামটা মনে রাখার দরকার নেই, তোমার কাছে বড় একটা ক্যালকুলেটর থাকবে, ব্যাস যথেষ্ট। কিন্তু চান্স পাওয়ার জন্য নামটা মনে রাখতে হবে, সঠিক মনে রাখতে হবে, বর্গমূল নির্ণয় করা মনে রাখতে হবে, ঘনমূল নির্ণয় করা মনে রাখতে হবে, নামটা মনে রাখতে হবে। প্রচুর প্রবলেম আছে, এত এমসিকিউ আছে তুমি ভাবতে পারবে না। এগুলো করার পর একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসবে, পরীক্ষায় আসলো কিনা দেখার দরকার নেই, আমার কাজে লাগছে, আমার দৈনন্দিন জীবনে কাজে লাগছে, সেটাই স্যাটিসফ্যাকশন, আর কিচ্ছু না। আর যারা কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক দিন ধরে পড়াশোনা করছে তাদের কাছে এগুলো নন, আমার কেন যেন মনে হচ্ছে তারা জানো, তারা সব জানো। সিজিএল সিএইচএসএল এর জন্য যদি পড়াশোনা করো তোমরা সবাই এটা জানো, ঠিকঠাকই জানো। চলে আসো এবার নেক্সট আরেকটা জিনিস, 8 স্কোয়ার হচ্ছে 81, না 8 স্কোয়ার 64, তাহলে 64 যদি হয় তাহলে বুঝলাম এককের স্থানে যদি 4 হয় তাহলে 8 হবে। ওই জন্য বলেছিলাম এককের স্থানে যদি 4 হয় তাহলে 2ও হতে পারে, এককের স্থানে যদি 4 হয় তাহলে 8ও হতে পারে, তাহলে 4 হলে 2 বা 8 হতে পারে। এবার চলে আসো 9, তাহলে 9 এর স্কোয়ার কত পাবো 81, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো 81 এর ক্ষেত্রে কি হতে পারে 9, তাহলে এককের স্থানে যদি 1 থাকে তাহলে 1 হতে পারে, আর যদি 1 থাকে তাহলে 9ও হতে পারে। তাহলে দেখো 1 থাকলে 1 আর 9 দুটোই হতে পারে, তাহলে এখান থেকেই মুহূর্তের মধ্যে পাওয়া যাচ্ছে। এইবার আমার আরেকটা কথা বলার আছে, যদি এককের ঘরে কোন সংখ্যাটি এখনো মিসিং আছে, কোন সংখ্যাগুলো মিসিং আছে এককের ঘরে, কোন সংখ্যাগুলো মিসিং আছে রে বাবা বলো। 1 নম্বর হচ্ছে 2, 2 মিসিং আছে। আর কে মিসিং আছে 3 মিসিং আছে। আর কে মিসিং আছে 7 মিসিং আছে। 4 আছে, 5 আছে, 6 আছে, 7 মিসিং আছে। আর কে মিসিং আছে বলো 8, 8 মিসিং আছে। এককের ঘরে 2 3 7 8, আর কিছু না। 2 3 7 8 হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না, মানে বর্গমূল নির্ণয় করা যাবে না। সংখ্যাটির বর্গমূল নির্ণয় করা যাবে না বললে ভুল হবে, কারণ দশমিকের বর্গমূল থাকতে পারে। তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে ভাবো একবার, লাস্টে যদি 2 থাকে, 3 থাকে, 7 থাকে, 8 থাকে, তাহলে তার বর্গমূল নির্ণয় করা যাবে না, তার বর্গমূল কোনো মতেই নির্ণয় করা যাবে না। আমার কথা সুন্দর বুঝতে পেরে গেছো? এখান থেকেই অটোমেটিক্যালি ফলো করলো, বুঝে গেছো তো? চলো নেক্সট। এবার এই জায়গাগুলো আমার জানা আছে, সেই যুক্তিতে আমি কোনো একটা সংখ্যা, বড় বড় সংখ্যা, তার বর্গমূল নির্ণয় কি করে করতে পারবো। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমি তোমাদের একটা কথা বলেছিলাম তখন, যে মিনিমাম 1 থেকে 20 পর্যন্ত পারফেক্ট স্কোয়ারগুলো অন্তত মনে রেখো। যে 9 এর স্কোয়ার কত সেটা আবার নামটা মুখস্থ যেন না করতে হয়, 9 9 9 কে 9 9 2 এরকম যেন না। 9 এর স্কোয়ার মানে 81, তাহলে 12 এর স্কোয়ার মানে কত 144, 13 এর স্কোয়ার মানে কত 169, এটা যেন মুখস্থ থাকে। 14 এর স্কোয়ার মানে হচ্ছে 196, আমি জানি না তোমাদের মনে থাকে কিনা। 15 এর স্কোয়ার মানে হচ্ছে 225,
16 স্কোয়ার মানে 256, 256, 17 স্কোয়ার 289, 18 স্কোয়ার 324, 324, 19 স্কোয়ার হচ্ছে 361, মনে থাকে না অনেকে গুলিয়ে ফেলে। তাহলে এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো শুধু মনে রেখো, তারপরে দেখবে তুমি যে কোনো সংখ্যার বর্গমূল নির্ণয় করতে পারবে। এবার বর্গমূল নির্ণয় করার জন্য একটা হালকা শর্ট ট্রিক তোমাদের দেওয়ার চেষ্টা করছি, সেই শর্ট ট্রিকটা আমি বলছি। ধরো বর্গমূল নির্ণয় করতে বলছে দিস ওয়ান, মন দিয়ে বোঝো, আমি চেষ্টা করছি শর্ট ট্রিকটা দেওয়ার। বর্গমূল নির্ণয় করার শর্ট ট্রিকটা দেওয়ার চেষ্টা করছি। দেখো এই সংখ্যাগুলোর মধ্যে প্রথমটা তো কিছু বলার নেই, তা বলি। বর্গমূল বলেছে কিন্তু, তার মানে প্লাস মাইনাস হবে, বুঝলে রে বাবা? তো 2500 তার রুট, এদের বর্গমূল মানে উত্তরে কিন্তু প্লাস মাইনাস হবে। আর রুট যদি লিখে দাও তাহলে একটাই, তাহলে এটা কত হবে? আমি কোন ফান্ডা ইউজ করব? এককের ঘরে কি আছে? শূন্য। এককের ঘরে শূন্য থাকলে শূন্যই হবে, অন্য কোনো রাস্তা নেই। তাহলে এখানে শূন্য, গল্প শেষ। এইবার এই সংখ্যাটি কি আছে? শূন্য হলো। তারপরে চলে আসো যে লাস্ট পরের ডিজিটটা কত আছে। এককের ঘরে শূন্য, শূন্যটা নিলাম। এবার দুটো সংখ্যা বাদ দিয়ে, আমাদের কিন্তু বর্গমূল নির্ণয় করার নিয়মই হচ্ছে যে দুটো দুটো করে ব্লক নিতে হবে। এই সংখ্যাটি বাদ দিয়ে বাকি যে পার্টটা পড়ে থাকলো সেটা কোন সংখ্যার কাছাকাছি আছে। তা আমরা দেখতে পাচ্ছি বাকি যে সংখ্যাটা সেটা তো 5 এর স্কোয়ার রে বাবা। তাহলে 5 এর স্কোয়ার দিলে 25 হয়, তাহলে উত্তর হচ্ছে 5, আর কিছু নেই। তাহলে দুটো সংখ্যার জিরো একটা নিলাম, জিরো থাকার জন্য জিরো, আর এই দুটো সংখ্যাকে বাদ দিয়ে বাকি যে সংখ্যাটি সেটা কার কাছাকাছি আছে? 5, সঙ্গে সঙ্গে উত্তর শেষ। 25 এর বর্গ যেহেতু 5, তাহলে 5 বসিয়ে দিলে উত্তর শেষ। কিন্তু যদি আমরা √3025 এটা নিতাম, সেটা না জানি কি হবে। তাহলে সেটার ক্ষেত্রে আমি আবার বলি, আমরা ফান্ডাটা বলেছিলাম যে এককের ঘরে কি আছে। এককের ঘরে যদি 5 থাকে তাহলে অনলি ওয়ান পসিবিলিটি, সেটা কত? 5। কোথায় পেলে ওটা? আবার ওটা পেলে যে 5 থাকলে 5ই হয়। তাহলে এরকম ডিজিট হলে একদম কনফিডেন্স দিয়ে বলতে পারবে। তাহলে এককের ঘরে 5 থাকলে 5, একদম কনফিডেন্স দিয়ে বলতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো 5 হলো, এইবার কি নেব? এবার বলছে যে পরের ডিজিটটা 30 আছে, পরের 25 বাদ দিয়ে পরের ডিজিটটা 30 আছে। তাহলে 30-র ক্ষেত্রে কি করবো রে বাবা? 30-র ক্ষেত্রে কি করব? বলছে 30টা কোন সংখ্যার কাছাকাছি আছে, অর্থাৎ 30কে আমি কার বর্গের কাছাকাছি লিখতে পারি। 30কে কি লেখা যেতে পারে যে 5 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ারের ভেতরে আছে? হ্যাঁ না? 30কে লিখতে পারি 5 এর স্কোয়ার আর 6 এর স্কোয়ারের ভেতরে আছে। তাহলে আমি বলছি যে এখানে হয় তোমার 5 হবে, আর না হলে এখানে 6 হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, হয় 5 হবে না হলে 6 হবে। আমার কথা শুনতে বুঝতে পারছো? তার মানে এর উত্তরটা হয় 5 হবে না হলে 6 হবে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কোনটা হবে? বলে স্যার তার জন্য ক্যালকুলেটর ইউজ করব, তারপর করব। আমি যে তারপরে আবার আমাকে বুঝতে হবে যে এই দুটো সংখ্যা, যে দুটো সংখ্যার মাঝে আছে, সেই দুটো সংখ্যা কার সঙ্গে, ওই দুটো সংখ্যার গুণ করলে কি হবে। ওটা একদম 30-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই তো? তাই কি? হুম, না দুটো বর্গ না, দাঁড়াও একটু দাঁড়াও। 25 বাদ দিয়ে 30 আছে, 30টি ঠিক আগের পূর্ণবর্গ সংখ্যা কত? হ্যাঁ কি বললে, আরেকবার বলো। ও আগের নিতে হবে, আগের, পরের নেওয়া যাবে না, ভুল বললাম। ঠিক আছে, তাহলে 30-এর
এর ভেতরে আছে, এবার 30-এর আগেরটা নিতে হবে, পরেরটা নেওয়া যাবে না, তাহলে দুটো পসিবিলিটি নেই, ভুল করেছিলাম। তাহলে এটা হচ্ছে সব সময় আগেরটা নিতে হবে, আগের পূর্ণবর্গ সংখ্যাটা নিতে হবে, মনে থাকবে, পরেরটা নিতে হবে না। তাহলে আগের পূর্ণবর্গ সংখ্যা নিলে শর্ট ট্রিক দিয়ে আমরা 55 পেয়ে গেলাম, আর কিছু বলার নেই। আমার কথা বুঝে গেছো? ইয়েস অর নো? আগেরটা নিতে হবে, পরেরটা নিব না। তুমি বলছো আগেরটা কেন, পরেরটা নিলে কি অসুবিধা হতো? আসলে আসলে এখানে তো 30 আছে, তো আগেরটা নিয়েছো মানে পরে যে 5-এর স্কোয়ার মানে কত, 25, সেখানেও তো একটা হাতে 2 আছে, দুবার গুণ করতে হবে, তো সেই জন্য 6 নিলে ক্রস করে চলে যাবে, এর বেশি হবে, ক্রস হয়ে যাবে। ঠিক আছে, আবার চলে আসো পরের সংখ্যাটা দেখি এবার। নেক্সট হচ্ছে √1296। এটা কত হবে? আমি যে এর বর্গমূল বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে, 6 আছে, তাহলে 6 থাকলে কি কি হয়, 6 থাকলে 4 × 4 = 16, তাহলে 4 হতে পারে, আর 6 × 6 = 36 মানে 6 হতে পারে। তাহলে এর উত্তরটা 4 দিয়ে আসতে পারে, আর না হলে 6 দিয়ে আসতে পারে। 4 দিয়ে আসতে পারে না 6 দিয়ে আসতে পারে, কারণ এটা দুটো অপশন রয়ে গেছে। এবার এই যে সংখ্যাটি যা পেলাম, 6 হতে পারে আর 4 হতে পারে, তারপরে 12 বলে যে সংখ্যাটি আছে 12। এবার এই 12 সংখ্যাটি কার থেকে, 12টা কাদের কাছাকাছি আছে, কোন স্কোয়ারের কাছাকাছি আছে? আমি জানি 12 আছে 3 স্কোয়ার আর 4 স্কোয়ারের মাঝামাঝি পয়েন্ট হচ্ছে 12, ঠিক? তাহলে 3 স্কোয়ার 4 স্কোয়ারের মাঝামাঝি পয়েন্ট যেহেতু 12, তাহলে আমরা এবার হয় তার ভ্যালুতে এখানে কোনটা বসবে, 3 বসবে না 4 বসবে? তা আমার প্রশ্ন হচ্ছে এর কাছাকাছি পয়েন্ট মানে কি, তাহলে আগের সংখ্যাটি বসবে, তাই তো? ঠিক বলছি? সবসময় কি বসবে, আগের সংখ্যাটি বসবে। তাহলে পরের সংখ্যা কোনোদিন বসবে না, তার আগের সংখ্যা বসবে। তাহলে এটা সবসময় জোর দেবে যে তার আগের সংখ্যা বসবে, তাহলে আগের সংখ্যা বসলে এখানে 3 হবে, এখানে 3 হবে। এইবার এই দুটো পসিবিলিটির মধ্যে কোন পসিবিলিটিটা নেব, এটা নেব না এটা নেব, তার বোঝার টেকনিক হচ্ছে যে বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যাটি 12 সমান। এবার 3 4 কত, 12, 12 মানে এই দুটো গুণ করলে 12, 12-এর সঙ্গে 12 সমান, তাহলে 12 যদি সমান হয় তাহলে বড়টা নিতে হয় না ছোটটা নিতে হয়? কনফিউজড হয়ে গেলাম তো, কোন জায়গাটা কনফিউজ হলাম না? বলছে যে এদের রুলটা কি বলছে, যে এত এর এককের স্থানীয় 6 হয়, বর্গমূলের এককের স্থানীয় 4 বা 6 হবে, ওকে। আর 96 বাদ দিয়ে প্রাপ্ত যে নাম্বার আছে সেটা 12, তাহলে 12 পূর্ণবর্গ নয়, তাহলে 12 ঠিক আগের পূর্ণ সংখ্যা হচ্ছে 9, পূর্ণবর্গ সংখ্যা 9, না পূর্ণবর্গ সংখ্যা 9 এর বর্গমূল কত, 3, তাহলে আগেরটা হচ্ছে হয় 3 আর না হলে হচ্ছে পরেরটা হচ্ছে 4, তাহলে হয় 34 হবে না 36 হবে, এই পর্যন্ত শেষ। 34 হবে না 36 হবে। এবার প্রশ্ন হচ্ছে আমি 34 নেবো না 36 নেবো? এবার 3কে তার পরবর্তী সংখ্যা 4, তাহলে 3 আর 4 দিয়ে গুণ করলে কত পাওয়া যায়, 12। এক্ষেত্রে বাদ দিয়ে প্রাপ্ত সংখ্যাটি 12-এর সঙ্গে সমান, তাহলে তাই প্রাপ্ত সংখ্যাটি বড়টা হবে। তাহলে 12-এর সঙ্গে যদি সমান হয়, যদি 12-এর সঙ্গে সমান হয়, তাহলে মনে রেখো এই সংখ্যাটি আর পরের যে সংখ্যাটি, এই দুটো সংখ্যা গুণ করার পর, এই দুটো সংখ্যা গুণ করার পর যদি 12-এর সঙ্গে সমান হয়, যে সংখ্যাটি এখানে রিমেনিং পড়ে আছে তার সঙ্গে যদি সমান হয়, তাহলে বলছে বড়টা উত্তর হবে, ছোটটা হবে না। ঠিক আছে, কথা বোঝা গেল কি বললাম? লাস্টের জায়গাটা বোঝা গেল? বোঝা গেল? মানে মনে করো আমি কথা বলছি, এখানে শূন্য আছে রে বাবা, মনে করো এখানে শূন্য আছে, শূন্য থাকার পর এটা পূর্ণবর্গ সংখ্যা হবে সেটাও দেখার দরকার আছে। ধরে নাও এটা পূর্ণবর্গ সংখ্যা আর শূন্য ধরো আছে, যদি থাকে তখন বলছে 3 4 কত হচ্ছে, 12, 3 4 12, কিন্তু 12টা 10-এর থেকে কি ছোট, তাহলে যেহেতু 12 এদের গুণফল 12 হচ্ছে, এটা সংখ্যাটা ছোট আছে, তাহলে সংখ্যাটা এখানে ছোট আছে, তখন বড়টা নেওয়া যাবে না, ছোটটা নিতে হবে। আর যদি দেখো যে ওই দুটো গুণ করে একদম সমান হয়ে গেছে, তাহলে বড়টা নিতে হবে। এই দুটো গুণ করে সমান যদি হয়ে যায়, তাহলে দুটো পসিবিলিটির মধ্যে বড়টা নিতে হবে।
আমার কথা কি বোঝা গেল? লাস্টের কথাটি কি বোঝা গেল? ইয়েস অর নো? লাস্টের কথাটি কি বোঝা গেল? ইয়েস অর নো? না যায়নি? যায়নি বলছো? গেছে না যায়নি? আচ্ছা, যারা বুঝতে পারেনি তাদেরকে আর একটা অ্যান্সার করলে বুঝে যাবে। এটা কত বলছে? পূর্ণবর্গ সংখ্যা ধরো দিস ওয়ান। তাহলে দুটো সংখ্যা আছে, মনে রেখো বাবা, দুটো সংখ্যা মানে দুটো বলছি, দুটো ব্লক আছে। আচ্ছা, 4 লাস্ট ডিজিট 4, 4 মানে 2 হতে পারে। আর 4 কিসে আসে? 64, 4 6 28টা 64। তাহলে হয় এটা 2 হতে পারে, না হলে এটা 8 হতে পারে। তাহলে হয় 2 হতে পারে, না 8 হতে পারে। খুব কনফিউজড হয়ে গেলে এখানে দেখবে লাস্ট ডিজিট যদি 4 থাকে তাহলে 2 হবে, নাহলে 8 হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটা নেব সেটা আমরা এবার ফার্দার ইনভেস্টিগেশন করব। ফার্দার ইনভেস্টিগেশন মানে কি? 14, এই 14 সংখ্যাটি কাদের ভেতরে আছে? 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারের ভেতরে আছে। 3-এর স্কোয়ার আর 4-এর স্কোয়ারের ভেতরে আছে। তাহলে আমরা কি বলেছিলাম? যে ছোট সংখ্যাটা নেব, বড়টা নেব না। তাহলে এখানে 3 নেব, তাহলে এটা 3 হবে। এই দুটো সংখ্যার মধ্যে কোনটা হবে? এবার এই দুটো সংখ্যার মধ্যে খেয়াল করতে বাবা, 3 গুণ 4 করলে কত হয়? 3 4 12, 12 থেকে 14টা কি বড়। তাহলে যেহেতু যেহেতু আমার এই দুটোর গুণ করে 12 আসে, কিন্তু এটা কত? 14টা বড়। তাহলে যেহেতু 14টা বড়, তাহলে বড় সংখ্যাটা নেব। তাহলে এটা উত্তর। বোঝাতে পারলাম? এবার বোঝাতে পারলাম? Yes, sir. বোঝাতে পারলাম? লাস্ট ডিজিটটা বোঝাতে পারলাম? যেহেতু বড় হলে, তাহলে এবার মন দিয়ে বোঝো, যদি সমান হয়ে যায় 3 আর 4 গুণ করে 12 সঙ্গে সমান, সমান হলেও বড়টা নেব। আর যদি সমান অথবা বড় যদি হয়, সমান অথবা বড় যদি হয়, তাহলে বড়টা নেব। মনে মনে থাকবে যেন। আর যদি ছোট হয় তাহলে ছোটটা নেব। ঠিক? তাহলে এই নিয়ম দিয়ে এবার তুমি আমাকে যে কোনো সংখ্যা তো পেরে যাবে। আর খুব জটিল নয়, দেখবে 2809 2809 কত হবে দেখো। 9 আছে লাস্ট ডিজিট। 9 লাস্ট ডিজিট মানে কি? 3-এর স্কোয়ার আর 7 7 49, তাহলে 3 হবে, না হলে 7 হবে। যদি খুব কনফিউজড হয় তাহলে একবার করে দেখে নেবে, 9 লাস্টে থাকলে 3 হবে, নাহলে 7 হবে। হয়ে গেল? তাহলে 3 আর 7। এবার চলে আসো 28 28 28 কোন নাম্বারের থেকে ছোট রে বাবা? 5-এর স্কোয়ার আর 6-এর স্কোয়ার। তাহলে এখানে কি বসবে? 5 বসবে। হয়ে গেল। এবার দুটো পসিবিলিটি আছে। দুটো পসিবিলিটি থাকার জন্য 5 গুণিতক 6, 5 6 30, 30 আর এখানে তোমার 28। তাহলে বলো তো রে বাবা, 28টা ছোট না 30টা বড়? তার মানে এই সংখ্যাটি ছোট। তো এই সংখ্যা যদি ছোট হয় তাহলে ছোটটা উত্তর হবে, বড়টা হবে না। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার এবার বোঝাতে পেরেছি? বোঝাতে পেরেছি? পেরেছো না পারোনি? বেটার না? অন্যরকম, মানে প্রত্যেকটা প্রবলেম পারা যাবে ওই টাইপের, প্রত্যেকটা প্রবলেম। তুমি আমাকে বলো অন্য একটা ডিজিট বলো, কোনটা বলছো? দিস ওয়ান। 1 2 9 9 6, এটার বর্গ। তাহলে এক্ষেত্রে আবার সমস্যা কোথায়? মানে প্রথমটা দুটো, তারপর বাকিগুলো, এটা 3টে একসঙ্গে ব্লক করতে পারো। তাহলে 6 আছে রে বাবা, 6 মানে 6 6 36, তাহলে 6 হবে। আর 6 মানে 4 4 16, তাহলে 4 হবে, আর না হলে 6 হবে। এবার কোনটা নেব সেটা পরে আসছে। তাহলে এই পেলাম 6-এর গল্প থেকে দিস ওয়ান। রিমেনিং যে প্রবলেমটা পড়ে থাকলো সেটা হচ্ছে 129 আমরা জানি 15-এর স্কোয়ার আর 16-এর স্কোয়ারের ভেতরে আছে। হ্যাঁ না? না 15 স্কোয়ার কেন বললাম? সরি। তাহলে 11-এর স্কোয়ার আর 12-এর স্কোয়ারের ভেতরে আছে। হলো 11-এর স্কোয়ার মানে এটা 11 বসবে। বুঝলে রে বাবা? 11 বসবে। এবার এই দুটোর মধ্যে কোনটা নেব সেটার জন্য আবার 11 ইন্টু 12, এই দুটো গুণ করলে কত পাওয়া যায় সেটা দেখো। 11 ইন্টু 12 মানে 112, 122। তাহলে 122 সেটা কি 129-এর থেকে ছোট না বড়? 129 মানে যে সংখ্যাটি এখানে দেওয়া আছে সেটা বড়, আর ওদের গুণ করে ছোট। তাহলে বড় যেহেতু, তাহলে বড়টা উত্তর হবে, ছোটটা হবে না।
আমার কথা বোঝা গেল? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরে গেছো? পেরেছো? মোটামুটি বাকিগুলো তোমরা একটু নিজে নিজেও ট্রাই করবে। বাকি যেগুলো আছে প্রত্যেকটা প্রবলেম একই রকম। এটা সুবীর দাস যে বইটা আছে, সুবীর দাসের বইটাতে তোমরা এটা পাবে, ঠিক আছে? একই রকম ভাবে দশমিকের সংখ্যার ক্ষেত্রে কি হবে না হবে সেগুলো তোমরা বের করতে পারো। আমি তোমাদের না হয় একটু বাড়ির কাজ দিচ্ছি, বিশেষ করে এই অঙ্কগুলো তোমরা একটু বাড়িতে ট্রাই করতে পারো। এই অঙ্কগুলো বাড়িতে ট্রাই করতে পারো, নিজে নিজে র্যান্ডামলি সিলেক্টেড প্রবলেম করো। খুব বড় যদি কোনো ডিজিট হয়ে যায় সেটা তোমরা ইগনোর করলেও করতে পারো, বাট ছোট ছোট টার্মগুলো যেন করতে পারো, ছোট ছোট টার্মগুলো যেন করতে পারো। এবার চলে আসো, এটা গেল বর্গমূলের ধারণা পেলাম। এবার ঘন, ঘন বের করার শর্ট ট্রিকটাও সুন্দর, কিন্তু মনে রাখতে রাখতে অবস্থা খারাপ হয়ে যাবে। বাট ঘনমূল বের করার শর্ট ট্রিকটা দারুণ, ওটা খুব সুন্দর। প্রত্যেকটা অঙ্কের ঘনমূল মুহূর্তের মধ্যে বের করা যাবে। ঘনমূল বের করাটা খুব সহজ, কিন্তু ঘন যদি বের করতে বলে, 3 বার গুণ যদি করতে বলে, তাহলে শর্ট ট্রিক অবশ্যই আছে। তবে আমি তোমাদেরকে একটু ঘন বের করার জন্য একটা জায়গা অন্তত তোমাদেরকে একটু ভাবানোর চেষ্টা করছি, যে মিনিমাম 10 পর্যন্ত ঘনটা তোমার যেন মুখস্থ থাকে। ঘন মানে 3 বার গুণ, তাহলে এ এর কিউব, এটাকে ঘন বলছো, কিউবকেই ঘন বলছো, আর কথা কিছুই না। যে কিউব, এটা হচ্ছে এ এর ঘন, এ গুণ এ গুণ এ, 3 বার গুণ করলে যেটা তৈরি হয় সেটাই হচ্ছে ঘন। তাহলে 1 এর ঘন মানে 3 বার গুণ করলে 1, 2 এর 3 বার গুণ, 2 ইন্টু 2 ইন্টু 2 8, 3 এর ক্ষেত্রে 27, 4 এর ক্ষেত্রে 64, 5 এর ক্ষেত্রে 5 কিউব মানে 125, 6 কিউব 216, 7 কিউব হচ্ছে 343, 8 এর কিউব মানে 512, 9 এর কিউব মানে 81 গুণ 9, তাহলে 729, আর 10 এর কিউব মানে হচ্ছে 1000, 10 এর কিউব 1000। তা কিউব বা ঘন যদি বের করতে বলে তাহলে মিনিমাম 10 পর্যন্ত তোমার মনে রাখতে হবে। এবার যে কোনো সংখ্যার ঘন কি বের করা যাবে? উত্তর হচ্ছে ইয়েস। তাহলে ঘন বের করার জন্য যে শর্ট ট্রিকটা, সেটা খুব সহজ নয় আর কি। 12 কিউব যদি বের করতে চাও তাহলে এতগুলো ফান্ডা তোমার মনে রেখে এটা করতে হবে। তো আমি ওই শর্ট ট্রিকটা, আমার মনে হচ্ছে এটা দরকারও নেই, আমার এটা বের করারও দরকার নেই। যে এত কিছু করে যদি ঘনমূল বের করতে হয় তাহলে চাপে পড়ে যাবে। দেখো, বের করা যাবে না তা নয়, বের করা যাবে। 12 কিউব, 12 কিউবের মান কত? বলছে 12 কিউব যদি থাকে তাহলে 12 সংখ্যাটির দশকের অঙ্কের ঘন 1 প্রথমে লেখা হলো। 12 সংখ্যাটির দশককে 1, তাহলে 12 সংখ্যাটির দশক হচ্ছে 1। 12 কিউব যখন লিখবে, ঘনমূলটা শেখাবো তাহলে বুঝতে পারবে। ঘনটা কঠিন সত্যি কথা বলতে। তো বলছে যে এর একক ঘর এটা, দশক ঘর এটা, তো দশকের ঘর 1, তাহলে 1 লিখে দিলাম। এবার তারপরে কি হবে? বলছে 1 এর পরের যে 1 এর পরে কি আছে, 1 এর পরে যেহেতু 1 আছে তাদেরকে আমি এই অনুপাতটা ইউজ করব, 1:2, 2:4, 4:8, এই অনুপাতটা নেব। 1 এর সঙ্গে 2, 2 এর সঙ্গে 4, এই অনুপাতটা সমান। বলছে যখনই এরকম থাকবে তখন কি করবে, যে 1 যেহেতু প্রথম ঘর আছে তাহলে পরের যে ডিজিটগুলো হবে সেটা হচ্ছে 2, 4, 8, পরের ডিজিটগুলো হবে, তাহলে সেটা হবে 2, 4, 8 পরের ডিজিটগুলো। এটা গেল। এবার এর সঙ্গে কিছু যোগ করতে হবে। কি যোগ করতে হবে? পরের ডিজিটগুলো আমরা নিয়ে নিলাম, প্রদত্ত সংখ্যাগুলো দশকের ঘরে কি হবে, এককের ঘর 1 আছে, এককের ঘর কি হবে 2, তাহলে পরের ঘরটা কি হবে 2:4, তাহলে 4 হবে। তারপরে ঘরটা কি হবে 4:8, তাহলে 8 হবে। এইবার প্রথম সারি দ্বিতীয় ঘরে 2, 4, নিচের, এবার চলে আসো প্রথম সারি। এবার দ্বিতীয় ও তৃতীয় স্থানে 2 আর 4 আছে, তাহলে 2 আর 4 যদি থাকে তাহলে তাদের দ্বিগুণ, 2 আর 4 যদি থাকে, প্রথম সারি দ্বিতীয় আর তৃতীয় 2 আর 4 আছে, তাদের দ্বিগুণ নিতে হবে, অর্থাৎ 4 আর 8 নিলাম, নিয়ে এই দুটোকে যোগ, 8
এদের দুজনে যোগ করলে কত হবে? 8 4 12, 12 হাতে 2, হাতে 2, 4 আর 2 6, হাতে 1, 4 আর 2 6 7, আর কিছু নেই 1। তাহলে এটা হচ্ছে উত্তর 1728। এবার অনেক সময় কি এই অঙ্কগুলো করতে 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 আবার অভ্যেসে পরিণত হয়ে যাবে। যেমন ঠিক পরের ডিজিটটার দিকে তাকাও, 14 যখন স্কোয়ার করছি তখন কি হবে? পরের ডিজিটের ক্ষেত্রে 14 যখন স্কোয়ার করছিল বাবা, সেটার ক্ষেত্রে আবার কি হবে? একটু দাঁড়াও জাস্ট। তাহলে এর ক্ষেত্রে যখন এটা করছো তখন কি 1 আর 4, তাহলে 1 4 মানে কি 1:4। তাহলে পরের লাইনে কি হবে? 4:2, 4 দিয়ে গুণ করলে 4 4 16। তারপরে কি হবে? 16:2, 16কে আবার 4 দিয়ে গুণ করো, 4 16 64, 64 হবে। মানে অনুপাতটা তো এটাই। তাহলে 1:4, তাহলে প্রথম ডিজিট কত? 1 4, তো প্রথম ডিজিট 1, তাহলে পরের ডিজিট কি হবে? 4 হবে। এই যে 4 হবে, তারপর কি হবে? 16 হবে, তারপর কি হবে? 64 হবে। দেখো প্রথমটা। কিন্তু তোমাদের মাথা ঘুরে যাচ্ছে, আমি জানি মাথা ঘুরে যাচ্ছে না, সেই জন্য এই প্রসিডিওরটা একটু কঠিন, প্রসিডিওরটা একটু লেন্দি, বাট ঘন বের করা যায় শর্টকাট ট্রিকে। না হলে তো এমনিতে তুমি গুণ 3 বার গুণ করে তো করতেই পারবে। উইদাউট ক্যালকুলেটর শর্টকাট ট্রিক ইউজ করে এইভাবে করা যেতে পারে। এটা একটা গেল। চলে আসি, আমি ঘনটা, তোমরা এটা একটু দেখবে, আমি ঘনমূলটা একটু বের করা শেখাচ্ছি। ঘনমূল, কারণ ঘনমূলের ক্ষেত্রে একটা সুবিধা কি না, সেটা খুব সুন্দর শর্ট ট্রিক ইউজ করা যায়, খুব সুন্দর, আর মনেও থাকবে। ঘনমূল, কিউব রুট বা ঘনমূল। ঘনমূল যে কোনো সংখ্যার ক্ষেত্রে ঘনমূল আমাদের জানতে গেলে মিনিমাম 10 পর্যন্ত সংখ্যার ঘনমূল জানতে হবে। দেখো ঘনমূল কথাটি মানে হচ্ছে দিস ওয়ান, এটা মানে রুট, এটা ঘনমূল নয়, এখানে 3 থাকবে। ঘনমূল মানে 3, তার মানে এটার নিয়ম কি, ফান্ডাটা কি? a 1/3। তাহলে ঘনমূলের নিয়ম কি ছিল? যে কিউব রুট অফ, এখানে যদি 3টে সংখ্যা থাকে, আমি কথা বললাম 2 × 2 × 2, তাহলে 3টে সংখ্যার জন্য একটা আসবে। তাহলে ঘনমূল অফ a গুণ a গুণ a যদি হয় তাহলে একটা আসবে। এটার কারণ আবার খুব সিম্পল, কারণ সিম্পল এই কারণে যে এটা তো a কিউব 3 বার আছে, আর এর উপরে 1/3, তাহলে সূচকের নিয়ম অনুসারে 3 আর 3 কেটে যায়, কেটে গিয়ে a। তাহলে ঘনমূল বের করতে গেলে দিস ওয়ান, তাহলে নিয়ম অনুসারে আমরা বলবো 1 এর ঘনমূল এটা 8, 8 কে লেখা যায় 2 × 2 × 2, তাহলে 3টে মিলে একটা। 27 কে লেখা যায় 3 × 3 × 3, 3টে মিলে একটা। এটাকে লেখা যায় 4 × 4 × 4, 4টে মিলে একটা। এটাকে লেখা যায় 5 × 5 × 5, 3টে মিলে একটা, ওটাও 3টে মিলে একটা। এটাকে লেখা যায় 6 × 6 × 6, 3টে মিলে একটা। 7 × 7 × 7, 5 8 × 8 × 8, 9 × 9 × 9, আর 10 × 10 × 10। সেই জন্য 10 পর্যন্ত ঘনমূল মুহূর্তের মধ্যে হয়ে যায়। এইবার প্রশ্ন হচ্ছে, ঘনমূল যদি শর্ট ট্রিকে তুমি বের করতে চাও, তাহলে সেটার মজাটা হচ্ছে ঘনমূল নির্ণয় করতে গেলে এককের ঘরে কি আছে আর দশকের ঘরে কি আছে সেই সংখ্যা দিয়ে আমরা সহজে বের করতে পারবো। কেমন না, ঘনমূল যখন নির্ণয় করতে যাবে, যদি দেখো পূর্ণ ঘন সংখ্যার এককের ঘরে 1 আছে, তাহলে ওর ঘনমূলে 1ই হবে। যদি দেখো যে এককের ঘরে 2 আছে, তাহলে ঘনমূলে 8 হবে। যদি দেখো এককের ঘরে 3 আছে, এককের ঘরে 3 আছে, তাহলে ঘনমূলে 7 হবে। এককের ঘরে যদি 4 থাকে, তাহলে ঘনমূলে 4 হবে। এককের ঘরে যদি 5 থাকে, তাহলে ঘনমূলে 5 হবে। 6 থাকলে 6 হবে, 7 থাকলে 3 হবে, 8 থাকলে 2 হবে, 9 থাকলে 9 হবে। মানে এই লাস্টের ডিজিটগুলোর দিকে তাকাও, এটা ঠিক যেন এর উল্টোটা। না, উল্টোটা নয়, ও দুটো খালি উল্টোটা, এইটা আর এটা ঠিক উল্টোটা। আর বাকি যেটা দেখতে পাচ্ছ সেগুলো আর এইগুলো সেম, শুধু এর উল্টো আছে দেখো, আর বাকিগুলো সেম। তাহলে ঘনমূল নির্ণয় করতে গেলে আমাদের এই ফান্ডাটা ইউজ করতে হবে। এইবার আরেকটা জিনিস, এটা প্রথম এককের ঘর পেলে, এবার তুমি বলছো দশকের ঘর বের করব। দশকের ঘর বের করার যে তোমার চার্ট, সেই চার্টটা হচ্ছে এই নিচেরটা। দশকের ঘর বের করা একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ অনেকে বলছে স্যার এতগুলো একসঙ্গে নিতে পারছি না, কারণ শর্ট ট্রিক তো
একটু ব্রেনের উপর চাপ পড়ে যাচ্ছে, বাট এমসিকিউ যখন করাবো, আমাকে আরেকটা ক্লাস করতে দাও, সেই দিন তোমাদের পছন্দ হবে, কারণ মুহূর্তের মধ্যে যে কোনো প্রবলেম করে দেওয়া যাবে। দুটো জিনিস এখানে কভার করা আছে। এককের ঘর বের করার জন্য, এই ছকটা ফলো করতে হবে, আর দশকের ঘর বা পরের ঘরের বাকি ঘরগুলো বের করার জন্য এই ছকটা ফলো করতে হবে। তুই বলছি বাকি ঘরগুলো কি? বাকি মানে এই দিকে যে পরের দিকে যেটা আছে সেটা 1 থেকে 7 হলে 1 হবে, আর 8 থেকে 26 হলে 2 হবে। মনে রাখবো কি করে স্যার? এটা আবার নতুন আবিষ্কার করেছে না, এটা নর্মাল নিয়ম। কেমন নর্মাল নিয়ম শোনো, যে 1 এর কিউব কত? 1, তাহলে 1 এর কিউব 1, আর 2 এর কিউব কত রে বাবা? 2 এর কিউব হচ্ছে 8। বলছি এর ভেতরে যদি থাকে তাহলে 1 হবে। হলো? আচ্ছা, এবার চলে আসো, ইনফ্যাক্ট এটা ইকুয়াল হলেও 1 হবে। এবার চলে আসো নেক্সট ডিজিটটা দেখো। 2 এর কিউব মানে কত? 2 এর কিউব মানে 8 হলো। আবার 3 এর কিউব মানে কত? 3 কিউব মানে 27। আমি বলছি এর ভেতরে যদি থাকে তাহলে 2 হবে। আমার কথা শুনতে বুঝতে পারছো? 8 আর 26 এর ভেতরে হলে 2 হবে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? মনে হয় বোঝা যাচ্ছে। তারপরে শোনো, 3 এর কিউব মানে কত? 3 এর কিউব মানে 27, 3 এর কিউব মানে 27, তাহলে 27, আর 4 এর কিউব মানে কত? 4 এর কিউব মানে হচ্ছে 64। তাহলে এর ভেতরে যদি থাকে তাহলে 3 হবে। তাহলে 27 থেকে 63 পর্যন্ত থাকলে 3 হবে, 64 থেকে 124 পর্যন্ত থাকলে 4 হবে। অর্থাৎ একটা কিউব আরেকটা কিউবের ভেতরে যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে তার ডিজিটগুলো বলে দিতে পারো। আমার কথা বোঝা গেল না বোঝা গেল না? বোঝা গেছে না বোঝা যায়নি? এই দুটো ছক যথেষ্ট যে কোনো অঙ্কের ঘনমূল নির্ণয় করার জন্য। যে কোনো, তুমি আমাকে যা খুশি প্রবলেম দাও, মুহূর্তের মধ্যে তার ঘনমূল নির্ণয় করতে পারবো। যে কোনো প্রবলেম দাও, মুহূর্তের মধ্যে তার ঘনমূল নির্ণয় করা যাবে। এটা পূর্ণ ঘন, তাহলে ঘনমূল নির্ণয় করো। 4096 এর ঘনমূল মানে দিস ওয়ান। লাস্ট ডিজিট কত? এককের ঘর কত? এককের ঘর কত? আমি জেনে গেছিলাম যে এককের ঘর হচ্ছে 6। 6 হলে 6 হয়, গল্প শেষ। এককের ঘর 6 হলে 6 হবে। এবার এককের ঘর যেই 6 পেয়ে গেলাম, তারপরে ঘনমূল নির্ণয় করছো, কথাটির মানে হচ্ছে যে তোমার 3টে সংখ্যা মিলে একটা সংখ্যা। তাহলে তুমি 3 ঘর বাদ দিয়ে যে বাকি যে পার্টটা পড়ে থাকলো, অর্থাৎ 4 পড়ে থাকলো, সেই 4টা কাদের কাছাকাছি? মানে 4 এর মান 1 এর কিউব আর তোমার 2 এর কিউবের ভেতরে আছে না? হ্যাঁ না না? 1 এর কিউব আর 2 এর কিউবের ভেতরে আছে না? ইয়েস অর নো? তাহলে 1 এর কিউব আর 2 এর কিউবের ভেতরে থাকলে কি বলেছিলাম? 1 আর 2 এর ভেতরে আছে যেহেতু, তাহলে কত হবে? 1। তাহলে উত্তর হচ্ছে 1। তাহলে এর মান হচ্ছে 1, 16। তাহলে 16 এর কিউব করো, ওটা আসবে। বুঝতে পেরেছো না? একদম বোঝা যায়নি? বোঝা গেছে না বোঝা যায়নি? যায়নি? একটু বোঝা গেল? 32768 এদের ঘনমূল নির্ণয় করব। আমি বলছি এই ঘনমূল নির্ণয় করতে গেলে 3টে করে সংখ্যা ব্লক হচ্ছে দিস ওয়ান। 3 ঘনমূলে 3, বর্গমূলে 2। তাহলে যেই তুমি ব্লকটা পেয়ে গেলে রে বাবা, তারপরে চলে আসো 8। আমার খালি মাথায় রাখতে হবে যে 8 হলে কি হয়? 2 হয়, কারণ 2 এর কিউব তো 8, তাহলে 2 হয়। তাহলে 2 হয়ে গেল। 2 বলছি স্যার মনে থাকে না, তাহলে মনে থাকে না, তাহলে এটা লেখো, ওই যে 8 হলে 2 হয়। ঠিক আছে? তাহলে ব্যাস এইটুকু, আর কিছু না। এবার চলে আসো 32। 32 যে সংখ্যাটি, সেই সংখ্যাটি কার ঘনের ভেতরে আছে? তুমি বলবে যে স্যার এটাকে তো আমি লিখতে পারতাম 3 এর কিউব, আর ওইদিকে হচ্ছে 4 এর কিউবের ভেতরে। ইয়েস, তাহলে 3 হবে উত্তর। প্রথমটা হবে 3, গল্প শেষ। তাহলে এদের ঘনমূল হচ্ছে 32। হলো? বোঝা গেল? বোঝা গেল? সুন্দর না? সুন্দর না? বেশ সহজ না? ইয়েস অর নো? তারপর দেখো, কিউব রুট অফ
কিউব রুট অফ 54872, আমি কি বলেছিলাম 2 থাকলে 8 হয়, গল্প শেষ। 54 54 54 3 কিউব আর 64 না 54 54 আর 4 কিউব, 4 কিউব মানে কত 64, তাহলে ওদের ভেতরে আছে, তাহলে 3 হবে, উত্তর শেষ 3। এত সুন্দর করে সহজে ঘনমূল বের করা যায়। যেমন 274625, এদের ঘনমূল যদি নির্ণয় করতে বলতো, এটার ঘনমূল নির্ণয় করতে যদি বলতো, তাহলে আমরা জানি 5 আছে, তাহলে 5 হবে। এবার লাস্টের এই যে ডিজিটটা সেটা কত 274, 274 কাদের ভেতরে আছে? 274 মানে 15 স্কোয়ার হলে 225, আর 16 স্কোয়ার মানে ক্রস করে চলে গেল 16 কিউব, সরি এটা তো কিউব বলেছি, সরি। তাহলে তোমার কিউব যদি হয় তাহলে 16 না, কত 216, 6 এর কিউব আর 7 কিউবের ভেতরে আছে, তাহলে 6, উত্তর হয়ে গেল 6। কঠিন লাগছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি কি শিখলাম? বর্গমূল, ডাইরেক্ট গুণ করা শিখলাম, বর্গমূল শিখলাম, ঘনমূল শিখলাম, ঘন শিখলাম। ঠিক, এবার এইগুলো দিয়ে পরের দিন আমরা প্রবলেম করব। আমার আর তেমন কিছু এখানে শেখানোর দরকার নেই, মোটামুটি সব ধরনের প্রবলেম তোমরা বলতে পারছো যে কি হবে না হবে। পিডিএফটা আমি দিয়ে দেবো, কিন্তু ম্যাথমেটিক্স শিখতে গেলে বইটা খারাপ নয়, যথেষ্ট ভালো। তোমরা যাদের যাদের কাছে আছে দেন ভালো, আর না থাকলে নিয়ে নাও। এ বলে না যে অ্যানালাইসিস করতে গেলে এসকে মাপা, তো এটা এসকে মাপা, আর এসএসসি করতে গেলে বংশীধর সাহু, তো এটা বংশীধর সাহু। বুঝতে পারছো কথাটা? এটা বংশীধর সাহু, এসকে মাপা। না হলে তুমি বলছো যে আর কি আছে বই বলো, যেমন এসকে মাপার বইটাই তো সব থেকে ইউনিভার্সাল বুক, তো এটা এসকে মাপা, এটা বংশীধর সাহু। সেই জন্য এই বইটাকে নিয়ে রাখা ভালো, নিয়ে রাখা ভালো বাড়ির কাজ। আর আমি পিডিএফটা দিয়েও দিতে পারি, কোনো পিডিএফ তোমাদের দিয়ে দেবো হোমওয়ার্ক। তাহলে এই গেল আজকের একটা ইম্পর্টেন্ট একটা জায়গা, অসম্ভব ভালো জায়গা, অসম্ভব ইন্টারেস্টিং জায়গা। আমার তো মনে হচ্ছে তোমাদের পছন্দ হয়েছে। তুমি বলছো স্যার আমার কিচ্ছু ভালোই লাগলো না, কিন্তু সত্যি কথা বলতে আমার ভালো লাগলো। তোমাদের ভালো লাগুক আর না লাগুক, আমার মনে হলো যে না, একটা নতুন জিনিস শিখলাম, নতুন কিছু বুঝলাম। ঠিক আছে, নেক্সট ক্লাসে ডাইরেক্ট এমসিকিউ করাবো। আজকেই এমসিকিউ করাবো ভেবেছিলাম, কিন্তু একদিনে সব সম্ভব নয় রে বাবা, এমসিকিউ করানো গেল না। চলো।